আজকে আমার সাথে উপস্থিত আছে আমার খুবই প্রিয় বন্ধু জাহিদ। সো আমি আসলে তার কোনো ইন্ট্রোডাকশন দিব না, ইন্ট্রোডাকশনটা সে নিজেই তার মুখ থেকে বলবে। সো লেটস মুভ অন টু জাহিদ। ওয়েলকাম জাহিদ। ওকে, থ্যাংক ইউ শোয়েব। ওকে, আজকে আমরা যে ডিসকাশনটা করব, আমি আগে ওইটা বলি, তারপর আমার ইন্ট্রোডাকশন দিই, তাহলে সুবিধা হবে। আমরা ডিসকাশনটা করব পলিটিক্স নিয়ে, বাংলাদেশের পলিটিক্স। সো আমি কে বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলার জন্য? আমি ফিল করে আই অ্যাম দ্য ভয়েস অফ কমন পিপল। আমি যেটা বুঝি, বাংলাদেশের সাধারণ মানুষ ওটা বুঝে। আমাকে যে ভাষায় বোঝানো যায়, বাংলাদেশের সাধারণ মানুষকে ওই ভাষায় বোঝানো যায়। আমি যেটা বুঝতে ডিফিকাল্টিস ফেস করি বা আমি যেটা বুঝি না বা আমি যেটা কম বুঝি, এটা বাংলাদেশের সাধারণ মানুষও ম্যাক্সিমাম মানুষ কম বুঝে, হয়তো বা কিছু জ্ঞানীগুণী লোকজন বুঝতে পারে। সো আই এম দ্য ভয়েস অ্যান্ড আই এম দ্য, মানে কি বলবো, আমি বাংলাদেশের মানুষের আন্ডারস্ট্যান্ডিং লেভেলও আমি নিজেকে ওইভাবে দেখি আর কি, রিপ্রেজেন্টেটিভ। সো একজন বাংলাদেশের কমন পিপল হিসেবেই আমি বাংলাদেশের রাজনীতিটাকে বোঝার চেষ্টা করি। আমাকে পলিটিক্যাল লিডারদের কথাগুলো আমার পর্যন্ত আসে পৌঁছাইতে হয়, এবং তারা এটা পৌঁছাইতে পারে কি না, পারে না, এটা একটা টেস্ট হয়ে যেতে পারে আজকের পডকাস্ট। কারণ 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 আমি কমন পিপলকে রিপ্রেজেন্ট করি। সবসময় সব কিছু তো তুমি হচ্ছে গিয়া নির্বাচন দিয়ে ডিসাইড করতে পারবে না। কারণ পিপলের কাছে পৌঁছানোর জন্য তো মানে পিপলের ম্যান্ডেট নেওয়ার একটাই বর্তমানে বাংলাদেশের উপায়, সেটা হচ্ছে নির্বাচন। তো পলিটিক্যাল মানুষ কি শুনতেছে না, কি বুঝতেছে না, এটা আসলে সবসময় নির্বাচন দিয়ে ডিসাইড করা পসিবল না, বা মানুষ কি চাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের মতো কমন পিপলের ভয়েসটা ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু এই কথাগুলো বলতেছি, আই হোপ যে এই কথাগুলো হয়তো পলিটিক্যাল লিডারদের কাছে পৌঁছাবে না, বাট যদি পৌঁছায়, দে উইল গেট দ্য রিয়েল ফিল ডেটা। ওকে, সো আমাদের আসলে যেটা গরম টপিক চলতেছে বর্তমানে বাংলাদেশে, ডাকসু নির্বাচন। এবং ডাকসু নির্বাচন আমরা দেখলাম যে যারা আসলে বিজয়ী হইল, হ্যাঁ, প্রথম দিকে যারা নির্বাচিত হইল, সাদিক কায়েম, মহিউদ্দিন এবং ফরহাদ, দে আর ফ্রম শিবির প্যানেল। তো তাদের একটা জয়জয়কার দেখা গেল। তো ডাকসু জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা কেন ডাকসু নিয়ে আলোচনা করব? ফর এক্সাম্পল, আমি চাকরি করতেছি, আমি হচ্ছে বিজনেস করা ট্রাই করতেছি, আমি পডকাস্ট করতেছি, আমার লাইফে কেন ডাকসু ইম্পর্টেন্ট? আচ্ছা, এখন যেটা হয়েছে ডাকসু নির্বাচন, এটা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা ডাকসু খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকটা ছিল একটা অ্যাসিড টেস্টের মতো। কারণ বাংলাদেশ অনেক বছর যাবত, বিগত অলমোস্ট 15-16 বছর যাবত বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। যেটা হয়েছে সেটা নির্বাচন না। সো ডাকসু প্রথমবারের মতো একটা নির্বাচন হয়েছে, যেখানে মানুষ তার মানুষ ম্যাস পিপল না হলেও একটা পার্ট অফ দ্য পিপল বাংলাদেশের, তারা তাদের সঠিক ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছে। এই জন্য ডাকসু এত বেশি ফোকাস পাইছে। এবং এই গভর্নমেন্ট এই ডাকসুটাকে ঠিকমতো হইতে পারতেছে কিনা, এটাও একটা মানুষের আগ্রহের জায়গা ছিল। ডাকসু অলওয়েজ বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, কিন্তু এতটা হাইপ ডাকসু কোনোদিনই পায় নাই। সেটা স্বাধীনতা পরবর্তী বা পূর্ববর্তী কোনো আমলেই ডাকসু এতটা হাইপ পায় না। কারণ কি, ডাকসু কিন্তু সরাসরি আমার তোমার লাইফে তেমন ইম্প্যাক্ট নাই, প্রত্যক্ষ ইম্প্যাক্ট নাই। আচ্ছা, ডাকসুর কি ইম্প্যাক্ট আছে? ডাকসুর হয়তো পরোক্ষ ইম্প্যাক্ট থাকতে পারে, কারণ ডাকসু একটা বাঞ্চ অফ লিডারশিপ দিতে পারে। কিন্তু ডাকসুতে হইলেই যে লিডার হইল এবং সে যে জাতীয় নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ কিছু করে ফেলবে, এই এভিডেন্সও খুব বেশি নাই। আছে অল্প কিছু লোকজন যারা ডাকসুতে আগে ভিপিজিএস হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন বড় দলে যারা জয়েন করতে পারছে, তারা ইম্প্যাক্টটা ফেলতে পারছে। কিন্তু অনেকেই আছে বড় দলে জয়েন করতে পারে নাই এবং তারা আসলে অত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। কিন্তু ডিরেক্টলি যদি আমি বলি, ডাকসুর আমাদের লাইফে খুব বেশি ইম্প্যাক্ট নাই। ডাকসুর এক্সপেকটেশনটা কি? আমাদের লাইফে ইম্প্যাক্ট করার জন্য ডাকসুর এক্সপেকটেশনও না। ডাকসুর এক্সপেকটেশন হচ্ছে গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের রাইট নিয়ে কথা বলবে, স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের ভয়েস হয়ে সিনেটের কাছে এবং প্রশাসনের কাছে তারা কথা বলবে। এটা ডাকসুর এক্সপেকটেশন। সো ডাকসু ওইটাই করবে। ডাকসু তো আমার লাইফে এসে কিছু কিনে দিবে না। কিন্তু আমি কেন ইন্টারেস্টেড? কারণ আমি ইন্টারেস্টেড ডাকসু এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু খুবই ইম্পর্টেন্ট। কারণ ডাকসু আমাকে বলতেছে যে মানুষের মতামত, বিশেষ কনসাস পিপলের মতামত। ঢাকা ইউনিভার্সিটি তো পুরো বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে না। ঢাকা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করতেছে কনসাস পিপল, দ্য বাঞ্চ অফ কনসাস পিপল, শিক্ষিত জনগোষ্ঠী। এটা কিন্তু পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ না। বাংলাদেশের অনেক মানুষ আছে,
তারা আসলে কাকে ভোট দিবে সেটা আসলে শুধু মার্কা দেখেই ভোট দেয়, ওই ইন্ডিভিজুয়ালকে দেখেও ভোট দেয় না। তো ডাকসু নির্বাচনে যেটা হয়েছে, শিক্ষিত মানুষ এবং তারা অনেক কিছু জানে এবং বোঝে, ওই জায়গা থেকে তারা একটা ভোট দিচ্ছে এবং আমরা তাদের ভোটাধিকারকে সম্মান করি। এখন এখন যেটা দাঁড়াইছে যে আমাদের মানে অতীতে যেটা হয়েছে আর কি, বাংলাদেশে অনেক ডাকসু নির্বাচন হয়েছে, অনেক ডাকসুর ভিপিজিএস ছিল, তারা কি করতে পারছে? তারা কি ঢাকা ইউনিভার্সিটির কোনো মূল মানে কি বলে রূপরেখা পরিবর্তন করতে পারছে? ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ বিশাল কিছু উন্নতি করতে পারছে? না, হিস্ট্রি কিন্তু তা বলে না। ঢাকা ইউনিভার্সিটি যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে। 1923-24 সাল থেকে ডাকসুর নির্বাচনটা হচ্ছে, প্রত্যেকবার একজন ভিপিজিএস হচ্ছে, এজিএস হচ্ছে, একটা বড় কমিটি যাচ্ছে, এবং 1990 সাল পর্যন্ত মোটামুটি নিয়মিত বিরতিতেই ডাকসুর নির্বাচনটা হচ্ছিল। তো ঢাকা ইউনিভার্সিটির কি আদতে কোয়ালিটিগত কিছু উন্নতি হয়েছে? এবং 1990 পরে যে 2019 পর্যন্ত অলমোস্ট 30 বছর যে ডাকসু নির্বাচন হয় নাই, তাতে ঢাকা ইউনিভার্সিটির কি বিশাল খারাপ হয়েছে বা ডিফারেন্সটা কি হয়েছে? আসলে তেমন কিছু হয় নাই। আমরা আশাবাদী যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় হয়তো ঢাকা ইউনিভার্সিটির যে প্যানেলটা এবার হয়েছে তারা হয়তো বা একটা ডাকসুর ঢাকা ইউনিভার্সিটির গুণগত পরিবর্তনটা করতে পারবে। আচ্ছা, এবং 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 এরা হয়তো বা ভবিষ্যতে একটা গুড লিডারশিপ নিয়ে আসতে পারে, আমরা এই আশাবাদটা ব্যক্ত করতে পারি। আচ্ছা, এই নতুন বন্দোবস্ত, রাজনৈতিক নতুন বন্দোবস্ত অথবা রাজনৈতিক নতুন ব্যবস্থা একটা টার্ম শোনা যাচ্ছে, এটা আসলে কি? এটা নিয়ে আমি আসলে ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এই টার্মটা যদি কোট আনকোট হচ্ছে কি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, হ্যাঁ, এটা 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 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় টার্ম, এবং এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি যেটা বললাম, আমি এই টার্মটা শুনে খুবই হ্যাপি হয়েছি। কারণ বাংলাদেশের রাজনীতি এত কলুষিত কেন? বাংলাদেশের রাজনীতিতে কেন ভালো কিছু হচ্ছে না? বাংলাদেশের যত সমস্যা, তার মেইন সমস্যা হলো পলিটিক্স। আমি একেবারে প্রমাণ করে দিতে পারবো মেইন সমস্যা পলিটিক্সটা যদি শুদ্ধ হইতো, বাংলাদেশের অনেক সমস্যা রিজলভ হয়ে যেত। আচ্ছা, তো এই যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই পলিটিক্সটা তো এই সিস্টেমের অংশ, পলিটিক্সটা সিস্টেম হয়ে গেছে আমাদের। তো এই সিস্টেমটা ভাঙতে হলে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, যেই রাজনীতিটা গত 50-60 বছর 70 বছর ধরে চলে আসতেছে, যে ক্যাডার কেন্দ্রিক রাজনীতি, ভাই কেন্দ্রিক রাজনীতি, বা বর্তমান সময় তো মাফিয়াতান্ত্রিক। আওয়ামী লীগের রাজনীতি যেটা ছিল কমপ্লিটলি মাফিয়াতান্ত্রিক রাজনীতি, সেখানে কোনো জনগণের ভয়েস শোনার মতো কেউ ছিল না। জনগণ রিচই করতে পারে না কাউকে, যে আমি যে কথাটা বলবো, আমি আমার একটা সমস্যা আমার এলাকার চেয়ারম্যানকে বলবো, চেয়ারম্যানের ফোন নাম্বারই তার কাছে থাকে না, বা চেয়ারম্যানের কাছে যাইতে হলে তার 5টা লেয়ার পার করে যেতে হয়, বা একটা মেয়র পর্যন্ত তো যাওয়া অসম্ভব। বা আমি যে প্রশাসনের কাছে যাব, আমি রাজনৈতিক ব্যক্তির কাছে যাইতে না পারি, আমি একটা প্রশাসনের কাছে যাব, পুলিশ সুপারের কাছে তুমি যাইতে পারবা? সম্ভব? আমি যেতে পারবো না। আমি যদি না যাইতে পারি, গ্রামের একটা যে খেটে খাওয়া মানুষ, সে কিভাবে যাবে? সে তো সাহসী করবে না। তাইলে এই যে সিস্টেমটা তো এই পার্ট অফ দিস পলিটিক্স। এই পলিটিক্সটা এলিটদের ভিতরে খুব স্ট্রংভাবে ছিল, এবং তুমি যদি দেখো বাংলাদেশের পলিটিক্সটা একেবারেই কেন্দ্রীভূত ছিল 2-3টা দলের ভিতরে, যে মোটা দাগে বলতে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী। তো আওয়ামী লীগ তো এমন একটা সিস্টেম করে ফেলছে যে আর কাউরে রাজনীতি করার মতো পরিস্থিতি আওয়ামী লীগ গত 17 বছরে রাখে নাই। তো এই যে সিস্টেমটা, এবং আওয়ামী লীগ ধরো গেল, এই টার্মটা তো মোটামুটি আমার মনে হয় মাহফুজ আলমের হচ্ছে গিয়ে কনসেপ্ট, ব্রেন চাইল্ড, যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। সো উনি যেভাবে এটা বুঝাইতে চাইছে, আমি যেভাবে বুঝছি, যে এই যে রাজনৈতিক সিস্টেম, এই রাজনৈতিক সিস্টেম দিয়া হয়তো আওয়ামী লীগ গেল, কে আসবে? বিএনপি আসতো। আওয়ামী লীগের পরে যদি আওয়ামী লীগ 5 আগস্টের পরে যেটা ইমিডিয়েট নির্বাচন হয়তো, বিএনপি আসতো। এখনও যদি হয় হয়তো বা কমন পিপল বিএনপিকেই ভোট দিবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হইলো। তারপরে কি হইলো? বিএনপি আসলো। কিন্তু বিএনপি কি করতে পারতো, বিএনপি গত 1 বছরে কি করতে পারে এবং কি করে সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো সিস্টেম কিন্তু বদলায় নাই, যে নয়া রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু আসে নাই। নয়া রাজনৈতিক বন্দোবস্ত কি বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসা। যেমন আওয়ামী লীগ কিন্তু একটা কমপ্লিট ন্যারেটিভ তৈরি করছিল বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি। এইটা করে বাংলাদেশে অলওয়েজ একটা বিভাজন সৃষ্টি করে রাখছে। এই বিভাজনের জন্য সবথেকে বেশি বেনিফিশিয়ারি হয়েছে আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ এটা করার ফলে যে কালচারটা তৈরি করছে আমাদের, এই নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথাটা হচ্ছে ইনক্লুসিভিটি, যেখানে সবাই আসবে। এটা সবার দেশ, এটা কোনো এলিটদের দেশ না, গরিবদের দেশ না, এটা সবার দেশ। এখানে বৈষম্যহীন যেখানে আমাদের সমাজে কিন্তু বৈষম্যের অভাব নাই। এটা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি, যে সামাজিক ক্লাস, এই ক্লাস ডিভিশন দেখলেই বোঝা যায় কি পরিমাণ ক্লাসিক শ্রেণী বৈষম্য। সো এই পুরো সিস্টেমটা ভেঙে দেওয়ার নাম ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা
আসলে ওই নয়া রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোতে পারি নাই এখন পর্যন্ত, এবং 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 আমরা ব্যর্থ হয়েছি, সোফার আমরা ব্যর্থ হয়েছি। এবং যারা এই কনটেক্সটটা নিয়ে আসছিল নয়া রাজনৈতিক বন্দোবস্ত, তারা পাওয়ারে থাকার পরেও তারা এটা আসলে এখন পর্যন্ত সফল করতে পারে নাই। আচ্ছা, আমরা তাহলে ওইদিকে যাব, বাট আমরা ডাকসুতে এখন পর্যন্ত আছি। অ্যান্ড ডাকসুর যে নির্বাচনটা হইলো, এখানে তুমি যেটা বলতেছিলা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ না, বাট ওয়ান ওয়ে অর আদার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, মানে ঢাকা ভার্সিটি একটা ছোট বাংলাদেশি আমি বলবো, বিকজ এখানে হচ্ছে তোমার 64 জেলার লোকজন আসে এবং বিভিন্ন মতামত, বিভিন্ন ক্লাসের মানুষজন আসে, একদম এলিট ক্লাস থেকে শুরু করে একেবারে খেটে খাওয়া কৃষকের ছেলেও আছে। সো সব ক্লাসের লোকজনই আছে, সব এলাকার লোকজনই আছে, উপজাতিও আছে। সো সবার একটা সম্মিলিত ফলাফলই কিন্তু বলা যায়, মানে একটা মিনি বাংলাদেশের একটা ভোট হলো, সেখানতে মানে একটা আমরা রেজাল্ট পাইলাম। বাট লিটল বিট সফিস্টিকেটেড শিক্ষিত জনগোষ্ঠী, অশিক্ষিত জনগোষ্ঠীর অথবা যারা শিক্ষার আলোকে এখন পর্যন্ত আসে নাই, তাদের রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত জানি না, পাইনি। তো এইটার যে রিফ্লেকশনটা আমরা পাইলাম, যে প্যানেলটা আসলো বা জয়ী হইলো, এটার ব্যাপারে তোমার মূল্যায়নটা কি? মানে এটা কি ইলেকশনটা কি ফেয়ার হয়েছে? যারা আসছে তারা কি আসলেই মানে ট্রুলি ডিজার্ভ করে? হোয়াট ডু থিঙ্ক? আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে গিয়া তারা রিপ্রেজেন্টেটিভ কিনা বাংলাদেশের। তারা, তুমি যেটা বলে ইটস ট্রু যে 64টা জেলারই মানুষ আছে, তারা দে ক্যান বি স্যাম্পল। তো স্যাম্পল ক্যানট রিপ্রেজেন্ট দ্য বাল্ক, ইউ নো। সো স্যাম্পলের চেহারা কখনোই বাল্কের মতো হয় না, কারণ এরা কিন্তু সবাই শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট শিক্ষিত? তুমি যদি নাম্বারও দেখো, এটা 50 বা 56 এর বেশি না। এখন আমি জানি না এক্সাক্ট নাম্বারটা, 50 বা 56 এর বেশি না। আমি লাস্ট যখন পড়াশোনা করছি সাক্ষরতার হার, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তারা কিন্তু বিয়ন্ড দ্যাট, তারা কিন্তু অনেক ভালো শিক্ষিত। প্রত্যেকটা স্কুলেরই প্রথম 10, 15, 20 জন স্টুডেন্টের ভিতর থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ওই স্কুলেরই ওই এলাকায় পড়াশোনা না করা লোকজন আর পড়াশোনা ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার লোকজনের পরিমাণ কি সেম? তো ওই স্কুলের ফার্স্ট বয়কে, বা তুমি ভুরুঙ্গামারি পাবলিক স্কুলের ফার্স্ট বয়, তোমার যে মতামত আর ওই স্কুলের যে বা ওই এলাকায় যে পড়াশোনা করে না তার মতামত কি সেম হবে? তো তোমার কাছ থেকে নিয়ে কি ভুরুঙ্গামারির কনসেপ্ট, মানে তোমার মতামত কি ভুরুঙ্গামারির মতামত হবে? হবে না। সো আমি এই দিক থেকে বলতেছি যে এটা আসলে প্রপারলি রিপ্রেজেন্ট করে না। এবার আসি, ডাকসু নির্বাচনটা ফেয়ার হয়েছে কিনা। আমার কাছে মনে হয় ডাকসু নির্বাচনটা ফেয়ার হয়েছে। কিছু কারচুপির বলা মানে মানে অনেকেই দেখানোর চেষ্টা অভিযোগ আছে, বাট সেটা আসলে ওভারঅল রেজাল্টে খুব বেশি পরিবর্তন আনতো না। সো আমার কাছে মনে হয় ডাকসু নির্বাচনটা ফেয়ার হয়েছে, কারণ কমন পিপল, কোনো পলিটিক্যাল প্যানেল বাদে মেইন স্ট্রিম যে কমন স্টুডেন্ট, তারা কিন্তু কেউ বলে নাই ডাকসু নির্বাচনে কোনো কারচুপি হয়েছে। তারা মোটামুটি সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিতে গেছে এবং তারা ভোট দিছে। এবং এটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, কারণ 15-16 বছর একটা প্রজন্ম কোনোদিন ভোটই দেয় নাই, সে প্রথমবার ভোট দিতে পারছে। তাহলে তার জন্য একটা উৎসবমুখর ব্যাপার ছিল এবং তারা উৎসবমুখরভাবে ভোট দিছে। এবং অনেক ক্যান্ডিডেট ছিল সেখান থেকে, মানে কেউ অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট 65-67টা ভোট পাইছে, আবার যার নামই ছিল না, কেউ চিনতো না, সেও দেখা যায় 2,000-2,500-3,000 ভোট পেয়ে গেছে, এরকমও হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, তাদের প্রপার মতামতের রিফ্লেকশন ডাকসু নির্বাচনে হয়েছে। এবার আসি, যে প্যানেলটা নির্বাচিত হয়েছে তারা কি ডিজার্ভিং কিনা এবং তারা কেন নির্বাচিত হইল, এটা আমার একটা মানে কি বলবো, এটা আমার একটা চিন্তার বিষয় ছিল ডাকসু নির্বাচনের পর থেকে। আমি এক্সপেক্ট করি নাই যে তারা এভাবে জিতবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুব, আমি জানি না ডাকসু ইতিহাসে আর কোনো ইতিহাসে এই ঘটনা আছে কিনা যে একটা প্যানেল ধরে মোটামুটি সবাই দিচ্ছে। এখানে মনে 1-2 জন বাদে মোটামুটি একটা প্যানেল ধরে শিবির সবাই দিচ্ছে। এটা আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য একটা ঘটনা, অদ্ভুত এবং অবিশ্বাস্য। এবং যে যেই মার্জিনে তারা দিচ্ছে, এটা ভেবে দেখার বিষয়, এটা ভাবার বিষয়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় শিবির কোনোদিন কোনো পোস্টই হয় নাই, শিবির নাম ধরে বা শিবির বা ছাত্র সংঘ নাম ধরে কোনোদিন তারা নির্বাচিতই হয় নাই। তারা আজকে, যেখানে শিবিরের রাজনীতি 1990 সালের পরে বন্ধ ছিল আনুষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে, পরিবেশ বা কিছু একটা ছিল ওদের ফোরামে, তারা ডিসাইড করছে সব দল মিলে, শিবির এবং ছাত্র সমাজ যে ওই ছিল কি বলে, ওই যে এরশাদের যে ছাত্র সমাজ ছিল, তাদের রাজনীতি ঢাকা ইউনিভার্সিটি নিষিদ্ধ, এই ডিসকাশন ছিল। সেই দলটা কি এমন ম্যাজিক করলো আজকে আইসা প্যানেল ধরে জিতে গেছে এবং এই লেভেলের মার্জিনে। কি ভালো করছে, হোয়াট ডিফারেন্স ডিড দে মেক? এখানে আমার মনে হয় তারা আসলে বেসিক্যালি 3টা জায়গায় কাজ করছে। মানে মোটা দাগে আমি দেখতেছি 3টা জায়গায় তাদের পক্ষে
মানে এই মতামতটা আসছে, ফার্স্ট দুইটাই হচ্ছে হাসিনা করে দিয়ে গেছে। হাসিনা কি করে দিয়ে গেছে, মানে আওয়ামী লীগ কী করে দিয়ে গেছে? আওয়ামী লীগ, তুমি যদি দেখো আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি কি? আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি মূলত মুক্তিযুদ্ধ এবং তারা মোটামুটি এটা দেখাইতে চায় বহির্বিশ্বের কাছে, আমরা বাংলাদেশের একমাত্র লিবারেল দল যারা ইসলামিস্টদের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অর্জন করে ফেলছি এবং আমরা আমাদের মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং তারা এটাই বলতে 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 মানে সারা জীবন বলছে, দেখো আমাদেরকে ভোট দাও, আমরা না আসলে কিন্তু ইসলামিস্টরা আসবে, আমরা না আসলে কিন্তু মৌলবাদ চাগিয়ে উঠবে, আমরা না আসলে কিন্তু জঙ্গিবাদ জেগে মাথাচাড়া দিয়ে উঠবে। এই ন্যারেটিভটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়া করাইছে এবং তারা মোটামুটি সবাইকে খাওয়াইতে পারছে এবং 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 তাদের আওয়ামী লীগের এই ন্যারেটিভের পিছনে বাংলাদেশের যে বামপন্থী অংশটা, মানে তারা একটা কি বলবো, এটা মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্ট হিসেবেও কাজ করছে। তারা যেহেতু প্রোগ্রেসিভ রাজনীতি করতেছে, সো তারা আওয়ামী লীগকে, যা তাদের নিজস্ব ওইরকম ভোট ব্যাংক নাই, সো তারা আওয়ামী লীগের সাথে একটা কোলাবোরেশনে গেছে। এখন এখানে আওয়ামী লীগ কী করছে? সো আওয়ামী লীগের যে এই যে রেজিম, এটা দাঁড়া করানোর জন্য তার একটা অপোনেন্ট দরকার ছিল। কে হইতে পারে শক্ত অপোনেন্ট, যার প্রতি মোটামুটি পাবলিকেরও একটা কনসেন্স আছে যে এরা আসলে স্বাধীনতা বিরোধী, যেটা জামায়াত ইসলাম। তার ভূমিকা তো স্বাধীনতা বিরোধী, সে যতভাবেই যাক বলতে চাক, এটা পানির মধ্যে ক্লিয়ার। জামায়াত ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিছে, পাকিস্তানের পক্ষে। সো আওয়ামী লীগ এই যে অপোনেন্ট হিসেবে জামায়াত ইসলামরে দাঁড় করায় রাখছে এবং আওয়ামী লীগ জামায়াত ইসলামরে ঠিক ততটুকু অত্যাচার নির্যাতন করছে যতটুকু করার পরে জামায়াত ইসলাম দাঁড়াইতে না পারে কিন্তু মারা না যায়। কারণ আওয়ামী লীগের রাজনীতির জন্যই জামায়াত ইসলাম এবং শিবিরের দাঁড়ায় থাকা জরুরি, কারণ তার তো একটা অপোনেন্ট দেখাইতে হবে, তার বলতে হবে যে ও কিন্তু খারাপ, আমারে না দিলে কিন্তু ও আসবে। সো এই রাজনীতিটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ শিবিরের উপর ভয়ানক নির্যাতন করছে, শিবির বা জামায়াত শিবিরের উপরে ইনহিউম্যান নির্যাতন করছে এবং তারা ওই জনগোষ্ঠীটাকে মেরে ফেলা জায়েজ করে ফেলছিল। ধরো একটা বড় ঘটনা ঘটছে, সেদিন একটা ঢাকা ইউনিভার্সিটির টিচারই হচ্ছে একটা টকশোতে বলতেছিল যে একটা স্টুডেন্টকে মানে এমন মার দিচ্ছে সে মারা যাওয়ার মতো। যখন আমি তারা জিজ্ঞেস করতেছিলাম যে মানে এটা কেন হয়েছে, আমার পাশ থেকে একটা শিক্ষক আমার এসে বলতেছে, স্যার আপনি কি জানেন ও শিবির করে? তার মানে কি দাঁড়াইলো, যখন শিবির করে মানে ও শিবির করলে ওরে আসলে মেরে ফেলাটা জায়েজ। এই জায়গায় আওয়ামী লীগ বিষয়টা নিয়ে গেছে। এখন আমাদের সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের একটা কমন জায়গা আছে, আমরা কিন্তু মুসলিমের প্রতি সিম্পেথিক। তুমি দেখো রাস্তায় তুমি আমি যাচ্ছি, একটা চোরকে ধরেও যদি কেউ মারে তখন আমার কিন্তু একটা সময় মনে হবে আচ্ছা এই ছেলেটা আর মারিস না, বা আমি তার প্রতি সিম্পেথি ফিল করবো। এটা বাদ দিলাম, যখন দুইটা টিমের খেলা হয়, একটা বড় টিম যেখানে আমার ডিরেক্ট ইন্টারেস্ট নাই বা ডিরেক্ট সাপোর্ট নাই, সেখানে একটা বড় টিম ছোটো টিম খেলা হলে আমি অটোমেটিক্যালি ছোটো টিমের সাপোর্ট করতেছি। কারণ কি, এই যে মুসলিমের প্রতি একটা সিম্পেথি, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ জামায়াত ইসলামী বা শিবিরের উপরে এমন দমন পীড়ন করছে, এমন নির্যাতন করছে, যার জন্য তারা এই মুসলিমের সিম্পেথিটা পাইছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। আমার এটা এই সিম্পেথিটা কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির কমন পিপলদের ভিতরে, কারণ তারা তো দেখছে শিবিরের ভিতরে যে নির্যাতন হয়েছে, আমরা না দেখছি এরকম কিছু আছে আমাদের হলে হয়েছে না? আমরা দেখছি, সকালবেলা উঠে দেখছি আমাদের 3-4 জন বন্ধু যারা খুবই নিরীহ, যারা শুধুমাত্র পড়াশোনা করে এবং নামাজ কালাম পড়ে, তাদেরকে ধরে নাকি আগের দিন পুলিশে দিয়ে দিছে আমাদের ছাত্রলীগের ভাই ব্রাদাররাই। তারপর তো তাদেরকে গণরুমে বসে বা গেস্ট রুমে বসে স্টাম্প দিয়ে মারা হয়েছে, এটা আমরা দেখছি না? সেটা তো সবার চোখের সামনে করছে। সো ওই জিনিসটা গণরায় হিসেবে কাজ করছে, ওই সিম্প্যাথিটা তাদের উপরে কাজ করছে। এটা একটা পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়া জেনজি, তাদের চিন্তাভাবনাটা কি? ধরো আমরা ক্যাম্পাস থেকে বের হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে 7-8 বছর আগে। তো এরপরে 7-8 বছর আগে মানে 15-16-17 দিকে আর কি। এরপরে যে নতুন একটা প্রজন্ম আসলো, যারা হচ্ছে গিয়ে যাদের বলা হয় 18-19 পরে যে সড়ক আন্দোলনের পরে যেটা নতুন প্রজন্ম যারা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আসলো, তারা যেটা ফিল করতেছে, আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে এমনভাবে বিক্রি করছে, এমন জাতাভাবে বিক্রি করছে, এমনভাবে মিসইউজ করছে, তারা আসলে এই মুক্তিযুদ্ধ এবং অমুক্তিযোদ্ধা, স্বাধীনতা পক্ষ এবং স্বাধীনতা বিরোধী, এই ডিলেমাটা আর নিতে চাচ্ছিল না। তারা মোটামুটি চিন্তা করতেছিল, ভাই আগে যা হইছে, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা এই কেওয়াজের ভিতরে যাইতে চাচ্ছি না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তুমি যে কি করছো এটা আমি দেখতেছি, তো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আর আমার কত খারাপ করবে? মানে হাসিনা যে একটা খারাপের স্ট্যান্ডার্ড তৈরি করছে, ওটা তো কারো পক্ষে ভাঙা সম্ভব না। এখানে আমি একটা দারুণ একটা কথা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রনায়ক, প্রত্যেকটা দেশের প্রধান,
স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা, তারা প্রত্যেকে নির্বাচিত অনির্বাচিত যেই যখন ক্ষমতা আসে প্রত্যেকে ফ্যাসিস্ট হইতে চাইছে, প্রত্যেকেই তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করতে চাইছে। কিন্তু ট্রু, হাসিনা সাকসেসফুল হয়েছে বিকজ শি ইজ দ্য ওর্স্ট অন দ্যাট লিস্ট, শি ইজ দ্য ব্রুটাল অন দ্যাট লিস্ট। সেই জন্য হাসিনা সাকসেসফুল হইতে পারছে, বাকিরা পারে নাই। ওকে, সো তারাও পারলে হয়তো বা তারাও একজন হাসিনা হইতে পারতো। সো সো এই যে এই জেনজিরা তো দেখছে, তারা তো হিস্ট্রিটা দেখছে যে গত এত এই যে সবাই তো খারাপ ভাই, তাহলে স্বাধীনতা বিরোধীরা কত খারাপ হবে, এর থেকে তো খারাপ হওয়া পসিবল না। সো আমি বরং ওই জিনিসটাকে সাইডে রেখে আমি তাহলে কি দেখি, আমি দেখি ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সেই ব্যক্তিটা কি, সেই ব্যক্তি ইমেজটা কি। আমি দেখছি যে মেয়েদের হলে তো শিবিরের এত জনপ্রিয় হওয়ার কথা না, একেবারেই হওয়ার কথা না। এটা একটা মানে সারপ্রাইজিং ঘটনা ঘটছে না? ব্যাপক সারপ্রাইজিং। কেন ঘটছে? কারণ সাদিক কায়েম অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, সাদিক কায়েমের ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিত্বটা কি, সে ইভেন যে তার আদর্শিক শত্রু মেঘমাল্লার বসু, আদর্শিক শত্রুই বলা চলে, কারণ মেঘমাল্লার বসু তো বামপন্থী এবং সে ইভেন ঢাকা ইউনিভার্সিটির স্লোগানও দিচ্ছে সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। সেও এটা বলতে বাধ্য হয়েছে যে সাদিক কায়েম অ্যাজ এ ব্যক্তি হিসেবে ভালো মানুষ, কিন্তু তার সাথে আমার সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে তার আইডিওলজির সাথে। তার মানে সাদিক কায়েমকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। সাদিক কায়েম এমন ধরনের একটা মানে তার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দাঁড়া করাইছে সে নিজেকে, এটা সে প্রতিষ্ঠিত করতে পারছে। ইভেন ইয়াতে এবং ঢাকা ইউনিভার্সিটির কিছু টিচারও দেখলাম যখন শিবিরের আত্মপ্রকাশ করা শুরু করেছে তখন বললো যে মহিউদ্দিনের মতো ছেলে যদি শিবির হয়, শিবির যদি মহিউদ্দিনের মতো ছেলেকে বানাইতে পারে তাহলে শিবিরই ভালো। এটা কেন? তারা ওই ক্যারেক্টারিস্টিক্সটা দাঁড়া করাইতে পারছে, সেই ইন্ডিভিজুয়ালকে দাঁড়া করাইতে পারছে। সো এই জিনিসটা, এবং প্রত্যেকটা মেয়েদের হলে তারা কিন্তু বলছে ভাই সাদিক কায়েম শিবির না কি এটা আমি দেখতে চাই নাই, সাদিক কায়েম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কি ওইটা আমি দেখে তাকে ভোট দিছি। ওকে, এবং দ্যাট ব্রিংস দ্য রেজাল্ট। তার মানে কি, এই গত 5-7 বছরে একটা নীরব বিপ্লব হয়ে গেছে মানুষ পটে। এই যে বিভাজন, এর বাইরে যে ইনক্লুসিভিটি নিয়ে আসা, এটা মনে হয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভিতরে চলে আসছে। তার মানে তারা বেসিক্যালি শিবিরকে ভোট দেয় নাই, তারা হচ্ছে কারেক্ট ভোট দিছে হচ্ছে ব্যক্তি ইন্ডিভিজুয়ালকে এবং আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত মানুষকে। তারা ওই যে মানে আবরার ফাহাদ না তো, ওই যে ইসের ছেলেটা ওই মুগ্ধর ভাই একটা খুব দারুণ একটা স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে, যে তারা আসলে শিবিরকে ভোট দেয় নাই, তারা ভোট দিছে আবরার ফাহাদের হত্যাকারীদের বিরুদ্ধে, তারা ভোট দিছে শাপলার ম্যাসাকারের বিরুদ্ধে, তারা ভোট দিছে একজন ইন্ডিভিজুয়ালের ব্যক্তি হিসেবে সে মানুষের জন্য কি দাঁড়া করাচ্ছে তার জন্য। সাদিক কায়েমের একটা ইন্টারভিউ দেখতেছিলাম গত পরশুদিন, সে বলতেছিল যে তার কর্মীদেরকে সে বলতেছে যে মানুষের জন্য কাজ করো, মানুষের জন্য কাজ করতে করতে মানুষের জন্য অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াও, পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাও, যাতে তোমার আদর্শিক শত্রুও তোমাকে অ্যাভয়েড করতে না পারে। এই ধরনের ম্যাচিউর কথা আসলে আমরা ছাত্র নেতাদের কাছ থেকে শুনি না। আমরা কি শুনছি? আমরা সাদ্দাম হোসেনদের কাছ থেকে শুনছি, আমরা এই ছাত্রলীগ ছাত্র দলের এদের কাছ থেকে শুনি অমুক জায়গায় একটা মানে ওই বিশ্ববিদ্যালয়ের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে চাঁদা নিয়ে আয়, ওইখানে ট্রাক স্ট্যান্ড আছে, ওখান থেকে চাঁদা নিয়ে আয়। আমরা কি শুনছি? ভ্যান রাখে, ওখান থেকে চাঁদা নিয়ে আয়, ওই সামনে টং বসে, ওখান থেকে চাঁদা নিয়ে আয়, ক্যান্টিনে টাকা মেরে খা, হলের মাঠ ভাড়া দিয়ে খা। এইগুলো দেখছি আমরা রাজনীতি, কিন্তু সে তো ডিফারেন্ট রাজনীতি নিয়ে আসতেছে। তারে কেন ভোট দিবেন? আমাকে রিজন দেখাও। রাইট, এটা হচ্ছে কি আমার 2 নাম্বার মানে ইভালুয়েশন জেনজির যে মেন্টালিটি। আমার 3rd ইভালুয়েশনটা হচ্ছে কি প্রিপারেশন। ওকে, 5ই আগস্টের পরে সবথেকে বেশি বেনিফিশিয়ারি কারে ধরা হয়েছে? বিএনপি। কারণ বিএনপি সবথেকে বেশি বেনিফিশিয়ারি কেন বলতেছি, তারা মোটামুটি ধরে নিচ্ছে আমরা ক্ষমতায়, এবং তারা ক্ষমতার মতো করেই পুরো রাষ্ট্রকে চালাচ্ছে। প্রত্যেকটা বিএনপির ওয়ার্ডের যে আহ্বায়ক বা সদস্য সচিব, তারাই ওই এলাকার হচ্ছে গিয়া তোমার একজন কমিশনার যে কাজগুলো করে ওগুলো করতেছে, বিভিন্ন বিচার সালিসি করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদা নেওয়াটা, যা আওয়ামী লীগ যা করতে মোটামুটি তাই করছে। সো 5ই আগস্টের পরে যেটা হয়েছে, বিএনপি ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের জায়গাটা পূরণ করতে। আর এনসিপি কি হয়েছে? এনসিপি যেহেতু খুবই মানে এনসিপি বলতে আমি বলতেছি যারা অভ্যুত্থানে নেতৃত্বকারী দল মানে মানুষগুলা, তারা কি হয়েছে, তারা হচ্ছে গিয়া বয়স অল্প তো কিছু ক্ষমতা পেয়ে গেছে, তারাও হচ্ছে গিয়া ওই আওয়ামী লীগের ছিটে পোটা খাইতে একটা অংশ ব্যস্ত হয়ে গেছে। আর যে অংশটার আসলে রিয়েল চেষ্টা ছিল, তারা হয়তো বা ওই তাদের কর্মীদের জন্য বা মানে যে কারণেই হোক এনসিপি কেন ব্যর্থ হয়েছে সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। মাঝখানে জামায়াত শিবির তারা কি করছে? জামায়াত শিবির এখানে খুব দুর্দান্ত একটা কাজ করছে।
তারা স্ট্র্যাটেজিক্যাল পজিশনগুলো হোল্ড করছে। স্ট্র্যাটেজিক্যাল পজিশন মানে আজকে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সে জামায়াতপন্থী, আমরা বিশ্বাস করলাম যে সে জামায়াতপন্থী, কিন্তু শিবির কি কাজটা করছে? শিবির কিন্তু খুব দারুণ একটা কাজ করছে এখানে। শিবির যে কাজটা করছে, সে বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে নিছে। কীভাবে দল করছে? ছাত্রলীগ তো হল থেকে বের হয়ে গেছে 18 জুলাই, তারপরে তো হলে আর কোনো বড় ভাই নাই। বাট একটা জায়গায় তো এরকম হইতে পারে না, কোনো নেতৃত্ব সংকট তো থাকে না, নেতৃত্ব শূন্যতা থাকে না, নেতৃত্ব কেউ না কেউ পূরণ করে। তো ওইখানে শিবির কি করছে, তারা একটা দুর্দান্ত টার্ম নিয়ে আসছে, সাধারণ ছাত্র। তুমি যদি খেয়াল করে দেখো, জুলাইয়ের ভিতরে যে একটা রেইজ উঠছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হইলে কি মানে অন্য সব ছাত্র সংগঠন কি করে? ওপেনলি কমিটি দিয়ে রাজনীতি করে। শিবির কি করে? শিবির কোনো ওপেন কমিটি দেয় না। শিবিরের কমিটি তো সব গুপ্ত, তারা তো দে আর প্র্যাকটিসড ফর দিস ফর লাস্ট 10 to 15 ইয়ার্স। তারা তো 14 বছর 15 বছর যাবত ওইটাই করছে। তো তাদের তো চ্যানেলটা ওই জায়গায় অলরেডি স্ট্রং। তারা খুব দারুণ একটা মুখোশ নিচ্ছে, সেটা হচ্ছে গিয়া সাধারণ ছাত্রছাত্রী। আমরা রাজনীতি চলবে না, রাজনীতি করা যাবে না, সাধারণ ছাত্ররা শুধুমাত্র হল নিয়ন্ত্রণ করবে, ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে। এই জিনিসটা আমার কখন মাথায় আসে, আমি মাঝখানে একদিন ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে গেলাম, টিএসসিতে একটা দেয়ালে লেখা ছিল সাধারণের মুখোশ খোল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কি বলতে চাইছে, যে ওরা যে সাধারণের মুখোশ খুলছে। ধরো এখানে ওরা কি করছে, সাধারণ ছাত্রছাত্রী হয়ে ওরা কি পলিটিক্সটা করছে। ধরো যেখানে তুমি একটা পলিটিক্যাল অন্য কোনো রাজনীতি মানে সংগঠনের তো গুপ্ত সংগঠন নাই, তাদের তো ওপেনে রাজনীতি করে, কমিটি দিয়ে রাজনীতি করে, তাদের তো কমিটি লাগবে। তো কমিটির ব্যানার ছাড়া তারা কিছু করে না, এটা মিছিলও করে না, এটা চাও খায় না ছাত্রলীগের ব্যানার বা ওই ছাত্র সংগঠনের ব্যানার ছাড়া। তারা কি করছে, সাধারণের মুখোশ করছে। তো প্রত্যেকটা হলগুলোতে যেহেতু কোনো ছাত্র রাজনীতি করা যাচ্ছে না, এটার মানে বাজেট সিচুয়েশন চলতেছে, তো ওই কোনো দল বা কোনো ছাত্র সংগঠন হলগুলোতে ঢুকতে পারে নাই, নট ইভেন ছাত্র দল। শিবির কি করছে, তখন তারা যেহেতু সাধারণ ছাত্রটার মুখোশ নিয়ে তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটি চালাইতে পারছে হলে 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 তারা কি করছে, ওই যে পানির ফিল্টার দেওয়া, তারপরে হচ্ছে গিয়া দিনের দাওয়াত দেওয়া, কোরআন শরীফ নিয়ে যায় স্টুডেন্টদের রুমে হাজির হওয়া। এইভাবে কিন্তু সে তার এক্সিস্টেন্সটা সাধারণ ছাত্রদের ভিতরে ধরে রাখতে পারছে, সে তার ওই ক্রেডিবিলিটিটা তৈরি করতে পারছে, আমি ট্রাস্টওয়ার্দি। ওরা কিন্তু ট্রাস্টওয়ার্দি না। ছাত্রদল তখন ব্যস্ত ছিল গুন্ডামি বান্ডামি করতে, যুবদল তখন ব্যস্ত ছিল তার ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড নিয়ে। তো এই জায়গাটা, এই যে ভ্যাকুয়ামটা শিবির কিন্তু প্রিপারেশন নিচ্ছে। যেমন ফরহাদে যখন প্রত্যেকটা টকশোতে জিজ্ঞেস করা হয় যে আপনারা তো গুপ্ত রাজনীতি করেন, ফরহাদ বলে যে গত 1 বছরে আমি যতগুলো রাজনীতি মানে প্রোগ্রাম করছি ক্যাম্পাসে, আপনারা সব রাজনৈতিক দল মিলেও অতগুলো প্রোগ্রাম করতে পারেন নাই। সে কেন কনফিডেন্টলি বলতে পারে? হি ডিড হিজ প্রিপারেশন। সে জানতো যে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং ছাত্র সংসদ নির্বাচনে তার কি লাগবে, কমন পিপলের ম্যান্ডেট লাগবে, সে সেইটা নিয়ে কাজ করছে। It was a very good preparation from them. দ্যাটস দ্য রিফ্লেকশন ভাই। এমনি হয় না এত বড় মানে ভোটের ডিফারেন্স। বাকিরা তো সারা জীবন রাজনীতি করে আসছে, এত বড় ভোটের ডিফারেন্স এমনি হয় না। এটা তারা অ্যাচিভ করছে। আসলে এদেরকে এরা আলোচনায় ছিল না এক সময়, তো আস্তে আস্তে তারা বিল্ড আপ করছে এবং একটা ট্রাস্ট বিল্ড আপ করছে। এবং তুমি যদি খেয়াল করো, আমি সেদিন গত 3-4 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে শিবির তো বলে গত 17 বছর যাবৎ ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমি তো 2013-14 পরে শিবিরের আর কোনো আন্দোলন সংগ্রাম দেখি নাই। তুমি দেখছো? মনে পড়ে 2013-14 যে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই যে আমাদের যখন পেট্রোল বোমার আমলটা চলে, টানা অ্যাকচুয়ালি 2 মাস হচ্ছে গিয়া আমাদের ক্যাম্পাস বন্ধ ছিল, খালেদা জিয়ার হচ্ছে গিয়া অবরোধ ছিল, অনেকদিন ছিল। ওই সময় কিন্তু শিবির একটা অ্যাক্টিভ রোল ছিল শিবিরের। এরপরে শিবিরের আর কোনো আন্দোলন কি তুমি মনে করতে পারো শিবিরের ব্যানারে? নট দ্যাট আই রিকল। কেউ দিতে পারে না আমাকে একটা সিঙ্গেল আন্দোলনের এভিডেন্স। তখন শিবির কি করছে? তখন শিবির দেখতেছে সে এক্সিস্টেন্স দিয়ে মানে তার ব্যানার দিয়ে সে দাঁড়াইতে পারতেছে না। সে কি করছে? সে আস্তে করে নিজেকে আন্ডারগ্রাউন্ড করে ফেলছে। তার তো ভাই সার্ভাইভ করতে হবে। আন্ডারগ্রাউন্ড করে সে এই প্রিপারেশনগুলো নিছে। এইগুলা নিয়ে আজকে যখন ছাত্রলীগের পতনটা হইলো, তখন ছাত্রলীগের ভিতর থেকেই হচ্ছে গিয়া কেউ হচ্ছে গিয়া যারা ওই যে বলে যে সাদিক খায়েম বা ফরহাদ এরা তো এক ছাত্রলীগার, তারা সার্ভাইভাল স্ট্র্যাটেজির কাজ করছে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম তারা টিকে রাখছে। এমন একটা সময় ছিল না, তারা কিন্তু ব্যানারে আন্দোলন আর করে নাই, তারা গুপ্ত হয়ে তারা বলে যে তারা এমন একটা সময় ছিল না যে তাদের কোনো কমিটি ছিল না প্রত্যেকটা ভার্সিটিতে, প্রত্যেকটা হলে। কিন্তু ছাত্রদলের কিন্তু কোনো কমিটি ছিল না। ছাত্রদলের পতনটা কেন হইলো? ছাত্রদল এত গুরুত্বপূর্ণ একটা দল, যদিও যত কথাই বলি বাংলাদেশের সব থেকে বড় পলিটিক্যাল দল তো বিএনপি এখন, তো বিএনপি ছাত্র সংগঠনের এত বড় পতন কেন হইলো? এখন এখানে আমার একটা অবজারভেশন কি জানো? হ্যাঁ, অবজারভেশনটা হচ্ছে যে যদি কারো উপর অত্যাচার করা হয়, কারেক্ট,
কেউ যদি খুব বেশি অত্যাচারিত হয় ফর এ লং পিরিয়ড অফ টাইম, আলটিমেটলি রেজিস্ট্যান্স গ্রো করে এবং তারা ঘুরে দাঁড়ায়। এখন যেটা হচ্ছে, এখন তুমি যদি আওয়ামী লীগের উপরে বা ছাত্রলীগের উপরে অত্যাচার করো, দেন 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, যখনই হোক, দে উইল কাম ব্যাক। সো আমার মনে হয় না যে অত্যাচার করে কাউকে দমন করা পসিবল। কারেক্ট এটাই আমি বলতেছিলাম। আমি কিন্তু অনেক আলোচনায়, আমি আমার বন্ধুদের সাথে আলোচনায় আমি বলি যে ইগনোর করো আওয়ামী লীগকে। আওয়ামী লীগরা যত বেশি তুমি আলোচনা করবা তত বেশি সে রিলেভেন্ট থাকবে। আওয়ামী লীগের একটা 10-15 জনের ঝটিকা মিছিল দিকে আমার উত্তেজিত হওয়ার দরকার নাই। আওয়ামী লীগের একজন এক্স প্রেসিডেন্ট দেশ থেকে বাইরে চলে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য, এটার জন্য আমার উত্তেজিত হওয়ার দরকার নাই। এটা যত বেশি আলাপ করবো আওয়ামী লীগ তত রেলিভেন্ট হবে। আওয়ামী লীগকে ইগনোর করো। শেখ হাসিনার একটা ফোন কল নিয়ে আমার এত উত্তেজনা দেখানোর দরকার নাই। সো তারা ওদিকে করতে দাও। তারা জনসমর্থন হারাইছে, তাদের একটা সামাজিক পতন হয়েছে আওয়ামী লীগের একদম। সো আমি যত বেশি তারা ইগনোর করব তত বেশি আওয়ামী লীগের পতিত হইতে থাকবে, বাই ডিফল্ট তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যত বেশি তার উপরে এই মানে অত্যাচার জুলুম চালাইতে যাব, মানে অত্যাচার জুলুম চালানো মানে কি, আলটিমেটলি তাকে তো প্রাসঙ্গিক করা, অ্যাটেনশন দেওয়া, তাহলে তো সে একটা সময় প্রাসঙ্গিক হয়ে যাবে। তো আওয়ামী লীগকে ইগনোর করতে হবে। এই ধরনের দলকে, যেমন মুসলিম লীগ কেন আজকে রিলেভেন্ট না, কেন 71-70 সালেও মুসলিম লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পরে সেকেন্ড বৃহৎ দল বা পাকিস্তানের সব থেকে বড় দল, সেই মুসলিম লীগ কেন হারায় গেল? কেন আজকে মুসলিম লীগের কিন্তু বাংলাদেশে কমিটি আছে এখনো, বাংলাদেশ মুসলিম লীগ স্টিল এক্সিস্ট করে। হ্যাঁ, আমিও জানতাম না। যে এনসিপি যেদিন তাদের আত্মপ্রকাশ করলো সেদিন হচ্ছে একজন বৃদ্ধ লোক, সে তো সব দলকে দাওয়াত দিছে, তখন বৃদ্ধ লোক মানে ওই এনসিপি সামনে সারিতে বসে কথা বলতেছিল এবং তার নিচে লেখা সভাপতি না, সে বলতেছিল যে আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের সব থেকে পুরাতন রাজনৈতিক দল। আমি একটু এটা শুনে অবাক হলাম, মানে পুরাতন রাজনৈতিক দল কে? আওয়ামী লীগের কেউ আসে বসলো নাকি? পরে নিচে লেখা যে সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ। সো এটা ইরিলিভেন্ট হয়ে গেল কেন? বিকজ আলোচনা নাই, অ্যাটেনশন নাই। সো আওয়ামী লীগকে ঠিক ওইটাই করতে হবে। আওয়ামী লীগ যথেষ্ট করছে, তারা এখন ইরিলিভেন্ট করে দিতে হবে এবং তারা বিচার করে যারা যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে শেষ, ইরিলিভেন্ট করে দাও। আওয়ামী লীগ নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে, ছাত্রলীগ নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওইদিকে আমরা না যাই। আমরা হচ্ছে আমাদের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আছে, আমরা শিবির নিয়ে বেশ আলোচনা করলাম, বা শিবির নিয়ে তোমার যদি আরও কোনো বক্তব্য থাকে, তাদের আসলে কি করা উচিত, কি করলে তারা আরও বেশি প্রাসঙ্গিক হতে পারে। বিকজ এখন আমরা দেখতেছি যে তাদের যেসব নেতা আছে তারা মোটামুটি ভালো, এটা দেখা যাচ্ছে, বাট অ্যাজ এ টিম, অ্যাজ এ ছাত্র সংগঠন শিবির কেমন, এটা নিয়ে কিন্তু এখনও ডাউট আছে এবং এখনও দে হ্যাভ এ লট টু প্রুভ। সো এবং ছাত্র দলকেও আমরা অবজারভেশনে রাখছি, ছাত্র দলকেও আসলে আমরা যেভাবে দেখতেছি এটা আমাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। তাদের যে কার্যক্রম, কথাবার্তাতে আমরা আসলে মানে সাধারণ জনগণ আমার মনে হয় না খুব বেশি হ্যাপি হচ্ছে। তো এই দুটাই মোটামুটি বড়, এবং এখানে এনসিপি আছে, এনসিপিও ছাত্র সংগঠনই বলা যায়, যদিও তার রাজনৈতিক দল, বাট একটা ছাত্রদেরই একটা সংগঠন। তো বর্তমানে যেসব সংগঠন আছে, ছাত্র সংগঠন, এদের কে তুমি কিভাবে মূল্যায়ন করতেছো এবং তাদের কি করলে ইচ টিমের জন্য তারা কি করলে তারা আসলে আরও বেশি জনগণের কাছে রিচ করতে পারবে বা অ্যাকসেপ্টেন্স বেশি পাবে? কারেক্ট, একটা সহজ মানে একটা সরল একটা ব্যাখ্যা আমার কাছে আছে। কি করলে তার থেকে বড় হচ্ছে কি করা যাবে না। সো কি করা যাবে না, ছাত্রলীগ যা করছে তা করা যাবে না, একেবারে মোটা দাগে। গত 17 বছর আওয়ামী লীগের ডাউনফলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল ছাত্রলীগ। ছাত্রলীগ মানুষের জীবনটাকে বিষয়ে তুলছে। সো ছাত্রলীগ যা করছে ওইটা করা যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএমপিতে বা ছাত্র দলে যেটা হচ্ছে, তারেক রহমানের ভাষ্য আর তার টিমের অ্যাক্টিভিটিস টোটালি ডিফারেন্ট। তারেক রহমান খুব প্রোগ্রেসিভ কথা বলতেছে, কিন্তু তার টিম টোটালি লেস প্রোগ্রেসিভ, মানে উল্টা দিকে কাজ করতেছে আর কি। সো আমার এলাকায় একজন ছাত্র দলের যে নেতা, তারে দেখে আমি বুঝতে পারবো যে ছাত্রদল কেমন। এই জায়গাতে ছাত্রদলের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়া ইন্ডিভিজুয়াল পিক করা। ছাত্রদল যেই রাজনীতিটা ছাত্রলীগ করে আসছে, ক্যাডার পিক করছে, ওইখান থেকে সরে আসতে হবে, ইন্ডিভিজুয়াল পিক করতে হবে। এখন বিএমপিতে অনেক মানে লোকজন ছিল যারা এখন বাংলাদেশে যেটা পলিটিক্যাল ভ্যাকিউম, যেটা প্রোগ্রেসিভ, একটা লিবারেল মিডল লেফট, যেমন আওয়ামী লীগ যে জায়গাটা ধারণ করতো, এই ধরনের একটা দল বাংলাদেশে এস্টাবলিশ করা দরকার। যেমন বিএমপি কিন্তু মিডল রাইট ছিল এতদিন, কিন্তু বর্তমানে বিএমপি প্লে করার চেষ্টা করতেছে মিডল লেফট। তো এই জায়গাতে এই যে লিবারেল এবং প্রোগ্রেসিভ রাজনীতিটা ছাত্রদল যদি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তার
ইন্ডিভিজুয়াল পিক করতে হবে। এই ক্যাডার ভিত্তিক রাজনীতি দিয়ে চলবে না। হল দখল করা, বড় ভাই সুলভ, এই জিনিসগুলো করবে না। অন দ্য আদার হ্যান্ড শিবির যেভাবে পলিটিক্সটা গুছাইছে, যে সে কিন্তু সব ব্রাইট ছেলেগুলোরে পিক করতেছে। সে পিক করতেছে ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, সে পিক করতেছে হলের সব থেকে জেন্টেল ছেলেটা, ভদ্র ছেলেটা, মেরিটারি ছেলেটা, ব্রাইট ছেলেটাকে। ওরে দেখে তো বাকি সাধারণ পোলাপান চিন্তা করবে, আচ্ছা ওর সাথে আমি কিভাবে আমি ভোট দিব। এটা হয়। সো এই জায়গাতে আসলে বিএনপির দল গোছানোর ব্যাপার আছে, কারণ তারা তো প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। ছাত্রদল তো বেসিক্যালি কোনো ক্যাম্পাসে গত 15-17 বছর রাজনীতি করতে পারে নাই, তাদের একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। শিবির যেমন গুপ্তভাবে তাদের চ্যানেল, তাদের পাইপলাইন ঠিক রাখতে পারছে, ছাত্রদল কিন্তু সেটা পারে নাই। ছাত্রদলের সময় হচ্ছে দল গোছানোর। তুমি চিন্তা করো, 5ই আগস্টের পর আজকে 1 বছর হয়ে গেছে। বিএনপি সম্ভবত গত 13, 14 বা 15 সালে লাস্ট সম্মেলন করছিল, এরপর একটা সম্মেলন করতে পারে নাই তারা। সে দল রাজনীতি তো করতে পারে নাই, সে দল গুছাই তো করতে 1 বছর কিছুই করে নাই। সে চাঁদাবাজি, নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এবং ছাত্রদল অথবা এই যে গোষ্ঠীটা আছে, তারা ওয়েট করতেছে ফর দ্য ইলেকশন। মানে ইলেকশন হওয়ার পরে দেন দেখেন তারা আস্তে ধীরে সবকিছু গোছাবে। এভাবে হয় না, এভাবে হয় না। তাদের প্রিপারেশন নাই, কমপ্লিট। তারা মানে 5ই আগস্টের পরে 6 আগস্ট থেকে মির্জা ফখরুল বলতেছে 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া। মানে নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে যেন এই যে বিপ্লবটা হয়েছে, নির্বাচন দিলেই সে ক্ষমতায় চলে আসতে পারবে, ক্ষমতায় এসে সে আবার আওয়ামী লীগের রাজনীতিটাই কায়েম করবে। এই বাস্তবতা তো সবাই বুঝে গেছে, এবং গত 1.5 বছরে আরও ট্রায়াল হয়ে গেছে, মানুষ বুঝে ফেলছে যে বিএনপি কী কাজটা করবে। সো বিএনপির এই রাজনীতি থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগ যা যা করছে ওইগুলোই করা যাবে না। এই ক্যাডার ভিত্তিক রাজনীতি, স্টুডেন্টদের মানুষের সাথে মিশতে হবে, ছাত্ররা কী চায় তাদের পাস বুঝতে হবে। তারা এই গ্যাঞ্জাম আর চায় না, তারা এই বিভাজন আর চায় না, তারা তার সবাইকে নিয়ে একসাথে চলতে। সেই জায়গাতে মানে ছাত্রদল পিছায় যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড শিবির কী করতেছে? শিবির দেখতে তার লুফোলটা কী? সাংগঠনিকভাবে সে স্ট্রং। তার বাংলাদেশের মানুষের সাথে 2টা লুফোল আছে, মানে আমার সাথেও। সেটা হচ্ছে কি, এক, মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের সাথে আমার কনফ্লিক্ট, সে আমার বিরোধী সাইডে দাঁড়ায় আছে। সে কি করতেছে? সে কিন্তু এখন এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে? সেই যে এই যে রায়ের বাজারে যে বুদ্ধিজীবী কবরস্থানে তারা যা দোয়া করলো, হোয়াট আ ট্রিমেন্ডাস মুভ, হোয়াট এ রাজনৈতিক মুভ। মানে এরা সাকসেসফুল হবে না কেন? রাইট, কি করছে? তার সে আইডেন্টিফাই করতে পারছে আমার কমন পিপলের সাথে আমার কনফ্লিক্টটা কোন জায়গায়, দ্বন্দ্বটা কোথায়। আমার দ্বন্দ্ব 2 জায়গায়, একটা হলো মুক্তিযুদ্ধ, আর 2 হচ্ছে গিয়ে নারী স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা। শিবির তো ইটসেলফ, মানে আমরা শিবিরকে কি দেখেছি, একটা ফ্যাসিস্ট সংগঠন। কিভাবে? সে যে মতামত মানে সে যে ভাবধারার, সেই ভাবধারাটা সবার উপরে চাপাই দিতে চায়। আমি ধর্মীয় কথাবার্তা বলি, আমার অনুভূতিতে আঘাত লাগাত তুমি কিছু বলতে পারবে না। আমি যেভাবে মানে জীবন বোধটাকে চিন্তা করি, এর বাইরে তুমি চিন্তা করতে পারবে না। সো এই যে শিবিরের ফ্যাসিজম টাইপের চিন্তা ভাবনা, এটা থেকে বের হয়ে সেইবার কমিটি প্যানেল দিছে কি, সেই প্যানেলে একজন আদিবাসী আছে, সেই প্যানেলে একজন হিজাব ছাড়া মেয়ে আছে। সে যদিও আমার কাছে মনে হয় সে এটা একটা নির্বাচনী এজেন্ট, মানে কি বলবো, স্ট্র্যাটেজি হিসেবে কাজ করাইছে, যে ওই কমন পিপলের ভোটগুলো নেওয়ার জন্য। ধরে নিলাম সে, বাট এটা সে করছে, তো সে ইনক্লুসিভিটিটা দেখাইছে। তার ড্রব্যাকটা কোন জায়গায়, সে ওটা ফিক্সড করে ওটা নিয়ে কাজ করতেছে, কাজ কিন্তু করে গেছে। সে মুক্তিযুদ্ধকে একনলেজ করতেছে, যে শহীদ বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় তাদেরকে হত্যার পিছনে এদের পূর্বসূরীরাই, বিশেষ করে আলবদর, এরাই তো এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পিছনে হচ্ছে গিয়ে মানে মেইন নিয়ামক ছিল। তাদের উত্তরসূরীরা যায় যখন এটা একনলেজ করতেছে, যে ভাই আমরা আসো, মানে একসাথে আগায় যাই, তো তারা কিন্তু তাদের ড্রব্যাকটা নিয়ে কাজ করতেছে, কিন্তু আর কোনো দল তার ড্রব্যাকটা নিয়ে কাজ করতেছে না। রাইট, এটা খুব দুঃখজনক, কিন্তু কি বলবো, যে আর যে পলিটিক্যাল পার্টিগুলা, তাদের আসলে এই প্রিপারেশনটা শেখা উচিত, যে কীভাবে নতুন রাজনীতিটা করতে। আর ওই রাজনীতিতে কাজ হবে না ভাই। আমি যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন আর বাংলাদেশের জাতীয় রাজনীতির হয়তো বা সেম হবে না, কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতিও ওই জায়গায় পৌঁছাইতে খুব বেশি টাইম নেবে না। আগামী 10-15 বছর সময় দাও, 5 থেকে 10 বছর সময় দাও, কারণ এই জেনজিরা তো তখন আর জেনজি থাকতেছে না। মানে জেনজি থাকবে, কিন্তু তখন তো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তখন তারা আমাদের এজে চলে আসবে, মধ্যবয়স্ক হয়ে যাবে, তখন তাদের মতামতটা তাদের বাচ্চাদের ভিতরে ইম্পোজ হবে, তাই না? তখন তারা কিন্তু দেশের আস্তে আস্তে লিডারশিপ জায়গাতে চলে যাবে। তখন তারা যেভাবে চিন্তা করবে পলিটিক্সটা ওইভাবেই যাইতে হবে, তখন তারা মেজরিটি হয়ে যাবে। এখন হয়তো বা আমরা বা আমাদের বাপদের প্রজন্ম মেজরিটি, আমরা তো থাকবো না, আমাদের এই মেজরিটি, তখন এরা মেজরিটি হয়ে যাবে, তখন এদের রাজনীতিটাই হবে। এইটাই হলো বাংলাদেশের ফিউচার রাজনীতি।
এই ক্যাডার ভিত্তিক রাজনীতি, ভাই ভিত্তিক রাজনীতি, তারপরে দেশ নায়ক ভিত্তিক রাজনীতি, এগুলা চলবে না, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। এতক্ষণ তো বললাম ছাত্র শিবির এবং কি কি ভালো করছে যেটা অন্যরা করে নাই, বাট এত কিছু ভালো করার পরেও আমি কি আমার ম্যান্ডেট ছাত্র শিবির কি দিব, বা আমি কি আমার ম্যান্ডেট কি জামায়াত ইসলাম কি দিব, এটা একটা কোয়েশ্চেন না। আমি বলতেছি আমি একটা লিবারেল পয়েন্ট অফ ভিউ থেকে, আমি তো জানি জামায়াত ইসলাম বা ছাত্র শিবির হচ্ছে কি একটা কনজারভেটিভ পিপলকে রিপ্রেজেন্ট করে। সো আমি লিবারেল পিপল হয়ে আমি ওইটাকে আমার ম্যান্ডেট দিব কি না, নাকি আমি এখনও তাদের সন্দেহের চোখে দেখব। এখন বিষয় হচ্ছে তারা তো খুব সুন্দর সুন্দর কথা বলতেছে, তাদের অ্যাক্টিভিটিসটা কি, তারা কি আসলে সেই কথাগুলোকে বাস্তবে প্রয়োগ করতে পারবে, বা তারা তাদের ওই জায়গাতে থাকতে পারবে কিনা। কারণ অ্যাজ এ ফান্ডামেন্টাল তারা তো কনজারভেটিভ, তাদের পক্ষে তো লিবারেল হওয়া পসিবল না। তারা হয়তো বা কিছু স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে লিবারেল হচ্ছে, কিন্তু তাদের পক্ষে তো মূলত লিবারেল হওয়া পসিবল না। তার উদাহরণ কি, শিবির কিন্তু বা ছাত্র মানে জামায়াত ইসলাম কিন্তু খুব কনসাসলি পলিটিক্সটা করছে গত 1 বছর, তারপরও কিছু কিছু জায়গায় তারা ব্ল্যান্ডার করছে। কীরকম, ধরো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যেহেতু আলাপ করতেছে, ওইখানে আমি 1-2টি এক্সাম্পল দিই। যেটা করছে তারা এই রিসেন্টলি যেটা করলো, ঢাকা ইউনিভার্সিটিতে একটা মানে ফটো ইসের মানে কি বলে ছবি, অনেকগুলো ছবি টবি দিয়ে তারা একটা মানে প্রেজেন্টেশন করতেছিল। আচ্ছা, তো সেখানে তারা নিজামি, মুজাহিদ এবং হচ্ছে গিয়া যারা মানে দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে তারা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে তাদের নামে ওইটা বিচারিক হত্যাকাণ্ড দিয়া তাদেরকে ওইখানে সেলিব্রেট করতেছে। তো ওইখানে কিছু বাম সংগঠনের স্টুডেন্টরা যা প্রোটেস্ট করে ওটা নামাই দিছে। তারা কিন্তু এই জায়গাতে যেটা করছে, তারা কিন্তু সুযোগ পাইলেই তারা বলে যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকা নাই, আমরা 1977 সালে গঠিত দল। কিন্তু তারা সুযোগ পাইলেই কিন্তু তাদের যাদের ভূমিকা আছে তাদেরকে সেলিব্রেট করতে ছাড়ে না। তারা কিন্তু এখনও বলে গোলাম আজমের বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। গোলাম আজমের বাংলাদেশ বলতে তো বাংলাদেশ কিছু নাই। বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে গোলাম আজমদের পরাজয়ের মধ্য দিয়া। সো গোলাম আজমের বাংলাদেশ বলতে কিছু নাই, এটা পৃথিবীতে এক্সিস্টই করে না। কিন্তু তাদের মনে কিন্তু এটা এক্সিস্ট করে, তাদের মনে ওটা গোলাম আজমের বাংলাদেশ, তাদের মনে এটা নিজামীর বাংলাদেশ, মুজাহিদদের বাংলাদেশ, যারা বাংলাদেশ প্রতিষ্ঠারই বিরোধিতা করছে। সো তারা যেটা বলতেছে, তারা কিন্তু অ্যাক্টিভিটিস ওটা করতেছে না। তারা বলতেছে আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করি এবং বিজয় দিবসে র্যালি করতেছে, কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি তাদেরকেও তারা সেলিব্রেট করতে ছাড়তেছে না। তারপরে ওকে ঠিক আছে, তোমার মুক্তিযুদ্ধ নিয়ে তোমার দায় নাই, তাহলে তোমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে সমস্যাটা কোথায়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত কি উচিত না, এটা নিয়ে হচ্ছে গিয়ে তারা আবার একটা চুলকানি আছে। তারপরে হচ্ছে গিয়া এই যে রিসেন্টলি যেটা হইলো, আরেকটা যে আমার যে সেকেন্ড কনফ্লিক্ট এদের সাথে, ব্যক্তি স্বাধীনতা, নারীদের প্রতি তাদের যে আচরণ, এটা নিয়ে কি হইলো যে একটা ইপটিজার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একজন কর্মচারী, সে একটা মেয়েকে ইপটিজিং করছে। তো ওই মেয়েটা ধরে টরে তারা পুলিশে দিয়ে দিচ্ছে শাহবাগ থানায়। ওইখানে যে মব সৃষ্টি করা হইলো, ওই ছেলেটাকে ছিনায় এনে ইয়া থেকে কি বলে ওই যে থানা থেকে তাকে ফুলের মালা দিয়ে, বরং কোরআন শরীফ বুকে দিয়ে, একজন ইপটিজারের বুকে কোরআন শরীফ দিয়ে ফুলের মালা দিয়ে তাকে সেলিব্রেট যে করা হইলো, এই যে মব সৃষ্টি করা হইলো, এটা তো তাদের রাজনীতি। তার মানে কি, তারা উপর থেকে যাই বলুক, তাদের হয়তো লিডারশিপ খুব কনসাসলি পলিটিক্সটা করতেছে, কিন্তু তাদের যে কর্মী সংখ্যা, তাদের তো ডিএনএর ভিতরে ওই ফ্যাসিজমটা আছে যে ভাই আমার মতামত মতো চলতে হবে তোমাকে, আমার মতামত মতো চলতে। আমার মতামত কি, আমার মতামত হচ্ছে গিয়া মানে কি বলবো, আমার মতামত হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক চিন্তা ভাবনা। তো একজন মানুষ তো, বাংলাদেশ তো অধার্মিকেরও দেশ, বাংলাদেশ তো অধার্মিকেরও দেশ, তাই না? তারাও তো দেশের রাইট আছে এখানে থাকার, তার কথাটা, তার মতামতেরও তো মূল্যায়ন করতে হবে তোমাকে, তখন তুমি চাপাই দিলে তো হবে না। সো তারা কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো করতেছে। এবং এখন পর্যন্ত জামায়াত ইসলামী, আমি যতগুলো নেতার টকশো শুনলাম, তাদেরকে যদি বলা হয় আপনাদের আলটিমেট এক্সপেকটেশন কি, আপনারা রাষ্ট্র ক্ষমতা গেলে কি করবেন, আপনারা কি রাষ্ট্র ক্ষমতা গেলে ইসলামিক শরিয়া ইয়া করবেন, মানে ইসলামিক খিলাফত বানাবেন, ইসলামিক শরিয়া আইন ইয়ে করবেন? হ্যাঁ, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের আলটিমেট এক্সপেকটেশন ইসলামিক শরিয়া আইন প্রচলন করা এবং খিলাফত প্রতিষ্ঠা করা। তো তুমি তো এই খিলাফতের যে কনসেপ্ট, এই কনসেপ্টই তো গণতান্ত্রিক রাজনীতির সাথে কনফ্লিক্ট করে। খিলাফতের কনসেপ্টের সাথে তো মানে রাষ্ট্র ব্যবস্থা তো খিলাফতের কনসেপ্টে নাই। খিলাফতের কনসেপ্ট হলো মুসলিম উম্মা, সারা বিশ্বে যত মুসলিম সব আমার ভূখণ্ড এবং আল্লাহর ভূখণ্ড, সেখানে কোনো আসলে রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। এবং সেখানে তো গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় তো ইসলামিক কনসেপ্টের সাথে যায় না। ইসলামে তো গণতন্ত্রের সুযোগ নাই। ওইটা তো ধরেন নেতা নির্বাচন হবে, শুরা সদস্যদের ভিতরে হবে, এভাবে। কিন্তু তুমি যাচ্ছ এই চ্যানেলে, যায় আবার নাকি তুমি ওইটা ইয়া করবে, কিন্তু ওইটা যে তুমি করবা ওই ম্যান্ডেট কি তোমার আছে?
তুমি নির্বাচনী ইশতেহারে বলতে পারবা যে আমি যে শরিয়া আইন প্রচলন করব? তাহলে তুমি বলো যে আমি নির্বাচনী ইশতেহারে শরিয়া আইন প্রচলন করব এবং খিলাফত প্রতিষ্ঠা করব, তারপর দেখি তোমার কয়জন মানুষ ভোট দেয়। তার মানে তুমি যেটা করতে চাও, তুমি যদি সেটা বলো এবং বলে সেটা করো, কোনো ফাইন সমস্যা নেই, কিন্তু মুখে বলবা যে তুমি এত এত লিবারেল কাজবাজ করতেছো, আবার বলবা যে আমি ধর্মেও মানতেছি, তারপরে হচ্ছে কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তুমি অন্যটা করবা, এটা করলে তো আমি তোমার সন্দেহ করবো ভাই, আমি তোমার ম্যান্ডেট দিব না। ট্রু, মানে দে হ্যাভ এ লট টু প্রুভ ইন দ্য নেক্সট কামিং এ ইয়ার অর হাফ এ ইয়ার। আসলে সবাই তাদেরকে অবজারভেশনেই রাখতেছে। মানে এটা মনে করার কিছু নাই যে সাদিক কায়েম চলে আসছে জন্য শিবির বা জামাত চলে আসছে। দে হ্যাভ এ লট টু প্রুভ অ্যান্ড মাইলস টু গো। এবং এগেইন আমি ওই কথাটাই বলবো যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবির হয়ে গেলেও এটা রিপ্রেজেন্ট করে না। শিবির বাংলাদেশের নেক্সট নির্বাচনে 100 আসন পাবে। 100 তো অনেক বড় আসন। শিবির তার হিস্ট্রিতে সব থেকে বেশি পেয়েছে 17টা আসন, তাও বিএনপির সাথে কোলাবোরেট করার পরে, বিএনপি ছেড়ে দেওয়ার পরে। সো কমন পিপল, ইটস নট সো ইজি টু মুভ, মানে তাদের ভোট শিফট হয়, কিন্তু শিফট হয়ে আওয়ামী লীগটা বিএনপিতে যায়, বিএনপিটা আওয়ামী লীগে যায়, কিন্তু আরেকটা পার্টির ওই পরিমাণ ভোট পাওয়াইতে সময় লাগবে ভাই। তো আমরা তো জামাত ইসলাম নিয়ে আলোচনা করলাম, বিএনপি নিয়ে আলোচনা করলাম। বিএনপির নিয়ে যদি তোমার আর কিছু বলার থাকে, বা আমাদের বিএনপির এখন সবচেয়ে হট টপিক হচ্ছে তারেক রহমান, সে আসলে দেশে আসবে কবে বা আসবে কি না, এবং তাকে নিয়ে একটা আলোচনা। বিএনপির চিন্তাভাবনা বা তারেক রহমানের চিন্তাভাবনা বিএনপির অ্যাক্টিভিটির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। সো তারেক রহমানকে নিয়ে তোমার অবজারভেশন কি? আচ্ছা রাইট নাও। আচ্ছা সো তারেক রহমান আমাদের জন্য একটু ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমার জন্য ইন্ডিভিজুয়ালি। কারণ আমি ছোটোবেলা থেকে আমার যখন পলিটিক্যাল কনসিস্টেন্সটা তৈরি হয়েছে 2004-5-6 সালের দিক থেকে, যখন আমরা মানে একটু বোঝা শুরু করছি আর কি। 2004-5 সালে আমি ক্লাস 4-5-এ পড়ি, তখন যখন বোঝা শুরু করছি তখন তো বিএনপির শেষ, মানে 2005-এ তো ধরুন, তো 2005 সালের পর্যন্ত বিএনপি বাংলাদেশের 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে ফেলছে। 2006-এ যখন বিএনপি ক্ষমতা ছাড়ে, তখন বিএনপি মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে ভিলেন, এবং ক্ষমতা ছাড়ার পরে 2007-8-এ তো তারেক রহমানরে বা 2009 পর্যন্ত তারেক রহমানের প্রমাণ করা হলো সে দুনিয়ার সব থেকে বড় দুর্নীতিবাজ। তো এই জিনিসটা দেখে দেখে তো আমরা বড় হয়েছি। তার বাপ যখন মারা গেছে জিয়াউর রহমান, তখন সে মাত্র 2টা ভাঙা সুটকেস রেখে গেছে, তার মানে সে কোনো প্রপার্টিস রাখে নাই। তার যে অনেস্টি, তার যে ফিনান্সিয়াল অনেস্টি, এটা তো মানে অ্যাডমিয়ারেবল, এটা তো সবাই স্বীকার করবে। একজন প্রেসিডেন্ট মারা যাচ্ছে, তার বাসায় কোনো প্রপার্টিস নাই, রেখে যায় নাই। তার ছেলে যখন নামে যখন আসে 2000 কোটি টাকা হচ্ছে গিয়া দেশের বাইরে পাচার করছে, 2006 সালের ঘটনা, আজকের ঘটনা না। আজকে তো ছাত্রলীগের একজন জেলা কমিটির সভাপতিও এটা পাচার করে। তার ছেলে নামে যখন আসে 2000 কোটি টাকা না, সম্ভবত 20,000 কোটি এরকম একটা টাকা সে পাচার করছে, এবং বাংলাদেশ সব কিছুতে সে 10% করে হচ্ছে গিয়া ওই তার চাঁদাবাজি করছে। তো তারে নিয়ে একটা ব্যাপক মানে প্রচারণা হয়েছে। কতটুকু সত্য বা মিথ্যা আমি যেহেতু প্রত্যক্ষভাবে দেখি নাই, বা আমি ওই সময় অতটুকু অ্যানালাইসিস করার মতো পলিটিক্যাল ম্যাচুরিটি আমার ছিল না। সো ওই গ্রুমিং আমরা বড় হয়েছি। সো তারেক জিয়ার আমরা কখনোই নেতা হিসেবে চিন্তা করতে পারি নাই। কিন্তু এবং গত 15 বছর তো তারেক জিয়ার কোনো ভাষণও প্রকাশ করা নিষিদ্ধ ছিল, আইনগতভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু গত 1 বছরে তারেক জিয়ার যে মানে তারেক রহমানের যে বিভিন্ন ব্রিফিং, বিভিন্ন কথাবার্তা, আমার কাছে মনে হচ্ছে খুবই ম্যাচিউর কথাবার্তা। আই থিঙ্ক হি হ্যাজ লার্ন হিজ লেসন। কারণ আপনি যদি একটু পিছনে ফিরে দেখি, যে সে জন্মানোর পরে দেখছে তার বাবা হলো যে আর্মির চিফ, তাদের লাইফস্টাইলটা ডিফারেন্ট। তারপরে দেখছে তার বাবা আর্মির বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। তার 2-3 বছরের মাথায় দেখছে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, এবং তার কিছুই নাই, আর তাদের কিছুই নাই, লিটারেলি শেষ তারা। আবার তার মা একটা সংগ্রামের ভিতর দিকে যে তারপরও 12-13 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে ওই উত্থানটা ছিল তার জন্মের পর থেকে, আবার পতনের শেষটাও সে দেখছে। তারপরে কি হয়েছে, সে যখন তার বিএনপি যখন 91 থেকে 96-তে ক্ষমতায়, বা 2001 থেকে 5 পর্যন্ত ক্ষমতায়, সে তখন হচ্ছে গিয়া মোটামুটি হচ্ছে গিয়ে বাংলাদেশের সেকেন্ড ম্যান, প্রধানমন্ত্রীর মেয়ে, প্রধানমন্ত্রীর ছেলে। তার যে ভাই, সেও আসলে পলিটিক্যালি খুব একটা অ্যাক্টিভ না, সে মোটামুটি ডিফারেন্ট ক্যাটাগরির পার্সন। তো তার কোনো কম্পিটিটরই নাই মোটামুটি। সো সে এই অবস্থায় সে আবার জীবনের টপ দেখে ফেলছে।
তার 1 বছরের মাথায় 2007 সালে তার আর্মিরা পিটায় মাজা কোমর ভেঙে ফেলছে। তার মানে কি সে আবার ডাউনটা দিচ্ছে। এই যে জীবনের নানা উত্থান পতন দেখছে এবং গত 15 বছর সে 17 দেশে আসতে পারে নাই, তার মায়ের সাথে তার দেখা হয় নাই 5-7 বছরে, তার ভাই মারা গেছে, সে আসতে পারে নাই দেখতে। এই যে মনে করে ক্রাইসিস, লাইফের ক্রাইসিস, এগুলো তো মানুষের একটা লেসন দেয়, তাই না? মানে একটা মানুষের জীবনে যত ধরনের মানে প্র্যাকটিক্যাল লেসনের থেকে তো বড় কিছু হইতে পারে না। তারেক রহমান তো ওই প্র্যাকটিক্যাল লেসন সবগুলো পাইছে এবং আমার কাছে মনে হয় তার কথাবার্তা শুনে সে পলিটিক্যালি অনেক ম্যাচিওর হয়েছে এবং সে যে সমাজে বিলংস করছে, বিশেষ করে ইউকেতে ছিল তো, ওইখানে হয়তো বা এই বাংলাদেশের ওই শেষরা রাজনীতিবিদদের সাথে ওঠা বসা করতে হয় নাই, সে এখানে ভালো লোকজনের সাথে মেশার সুযোগ পাইছে। সে লোকজনের সাথে মিশছে, ইয়েস, সে ওইখান থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টিসটা গেইন করতে পারছে, যার রিফ্লেকশন তার আজকের দিনে তার বিভিন্ন বক্তৃতা দেখা যায়, কিন্তু তার রাজনীতি, তার ফেসবুক পোস্টে দেখা যায় তার এবং খুবই ভালো একটা কাজ করছে। আমার মনে হয় 5 আগস্টের পরে তার নামে একটা কার্টুন দিছিল, সেই কার্টুনটা শেয়ার করছে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদের পক্ষে এটা চিন্তা করা যায়? চিন্তা করা যায় এই যে একসেপ্ট করা হয়েছে একটা কার্টুনে, সেটা শেয়ার করে এটা অ্যাপ্রিশিয়েট করতেছে যে আমরা মানে চাই যে যার যেরকম এক্সপ্রেশন আছে, কারেক্ট, সে তার এক্সপ্রেশনটা নিয়ে আসুক। এটা খুবই আধুনিক চিন্তা ভাবনা, এটাই তো আমরা চাই, এটাই তো ফ্রিডম অফ স্পিচ হিসেবে চাই, তাই না? সো এবং বাংলাদেশের এত বড় একজন মানে কি বলবো, এত বড় একজন দলের নেতা, সে তার কিছুদিন একটা স্ট্যাটাসে লিখছে, বাংলাদেশ ধার্মিকদেরও দেশ, অধার্মিকদেরও দেশ, বাংলাদেশ বিশ্বাসীদের দেশ, অবিশ্বাসীদের দেশ। এইরকম জায়গা থেকে কোনো পলিটিক্যাল লিডার বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে ভোটের রাজনীতি, সেখানে এই ধরনের স্ট্যাটাস দিবে না, দিবে না, কারণ তার অনেক ভোট কমে যাবে। এবং তার আমার বিএনপির মতো দল যে তারা মিডল রাইটের রাজনীতি করে, কিন্তু সেটা দিছে। তার মানে কি সে নিজেকে অনেক দূর ছাড়াই গেছে। সো আই হোপ যে তার আইডিওলজি তার দলের ভিতরেও ছড়িয়ে যাবে এবং তার দল এটা প্র্যাকটিস করবে, কিন্তু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। তার সব থেকে বড় ভুল যেটা হয়েছে, সে আর দেশে আসে নাই। সে কেন দেশে আসে আমি জানি না। আমি বিএনপির বেশ কয়েকজন লোকের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, আমি তাদের জিজ্ঞেস করার চেষ্টা করছি, ভাই সমস্যাটা কি, মানে কি হচ্ছে, কি কেন আসতেছে না? তারা শুরুর দিকে বলছিল, শুরুর দিকে তারেক রহমান আসলে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে না, কারণ সবাই তারেক রহমানের দিকে ঝুঁকবে, ইউনূস তার ক্রেডিবিলিটি হারাই ফেলবে, ইউনূস সরকার, এটা বলছিল। এখন কি, এখন তো বিএনপি অনেক স্টেবল, ইউনূস তো মোটামুটি এমনিতেই সাইড হয়ে গেছে, ইউনূস সরকার বিএনপির সাথে একটা তাদের লিয়াজও হয়ে গেছে, আমি যেটা বুঝতেছি। তো এখনও আসতেছে না, কেন আসতেছে না, এটার ব্যাখ্যা কেউই দিতে পারতেছে না। কবে আসবে জানি না। তার আসা দরকার ছিল ভিডিও কলে দেশ চালানো, তাও বাংলাদেশ। ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি। সো তার দেশে আসা উচিত, তাদের দল গোছানো উচিত, এবং আমার মনে হয় ডাকসু নির্বাচনটা বিএনপির জন্য একটা সিরিয়াস ওয়েক আপ কল। তাদের যে ওভার কনফিডেন্স, আমরা ছাড়া তো আর কেউ নাই, এটাকে ভেঙে চুরে তছনছ করে দিছে, তাদেরকে রিথিঙ্ক করার সুযোগ দিবে, এটা খুব কাজে লাগবে। আমার কাছে মনে হয় কি জানো, আমার কাছে মনে হয় যে তারেক রহমানের যে মেন্টালিটি, ম্যাচিউরিটি এবং চিন্তাভাবনা, এইটার সাথে তার দলের যারা সিনিয়র পার্সন আছে, একটা স্থায়ী কমিটির সদস্য বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, বিএনপি স্থায়ী কমিটি, হ্যাঁ, এই স্থায়ী কমিটির সদস্য যতদিন পর্যন্ত থাকবে, এই জিনিসটা তো থাকা উচিত না। স্থায়ী কমিটি আবার কি, মানে একটা দলের স্থায়ী কমিটি কেন থাকতে হবে? কেউ যদি খারাপ করে তারপরেও সেই স্থায়ী কমিটির সদস্য, মানে নেক্সট সম্মেলন না হওয়া পর্যন্ত এবং তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা না পর্যন্ত সে স্থায়ী কমিটির সদস্য। মানে যাই হোক, এই স্থায়ী কমিটির সদস্য যারা, যে সব সিনিয়র পার্সোনালিটি আছে, তাদের সাথে মেন্টালিটি ম্যাচ করে না, এবং তাদের রাজনীতি এক্সপায়ার্ড, তাদের রাজনীতি আর ভ্যালিড না বাংলাদেশে, তারা এটা বুঝতেছেও না। হ্যাঁ, এবং তাদেরকে সরানো যাচ্ছে না। আমার মনে হয় যে ওই পরিমাণ অথরিটি এখন তারেক রহমানের হাতে নাই, অথবা খালেদা জিয়ার হাতেও নাই, যে স্থায়ী কমিটির সদস্যদেরকে চেঞ্জ করা হবে বা চেঞ্জ করতে হবে। এই ধরনের কোনো মুভ আমরা দেখতে পাচ্ছি না, এবং মাঠ পর্যায়ে তো আল্লাহর নামে ছেড়ে দেওয়া, কারেক্ট। সো দে হ্যাভ এ লট টু লার্ন, লট টু গো। বাট যদি এরকম খুব ভালো হতো, তারেক রহমানের যে ম্যাচুরিটি লেভেল আছে, সেই লেভেল থেকে সে যদি দলটাকে লিড করতে পারতো তার মতো করে, তাহলে অনলি হোপ উই হ্যাভ রাইট নাও তারেক রহমানস ম্যাচুরিটি, আর কিছুই নাই, আর কোনো হোপই দেখতে পাচ্ছি না এই জায়গাতে। যে কারণ মির্জা আব্বাসের মতো বিএনপির এত বড় একটা নেতা, তার তো পলিটিক্যাল যে কথাবার্তা, এটা তো এই রাজনীতির সাথে যায় না, এটা 2005 রাজনীতির সাথে যায়। আজকের দিনের পোলাপান এটার সাথে কানেক্ট করতে পারে না। এই ধরনের মাফিয়া সুলভ কথাবার্তা, এগুলো দিয়ে বর্তমান রাজনীতি চলবে না। এখন বিএনপির রিপ্রেজেন্টেটিভ বা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হয়তো মাহাদি আমিনের মতো লোক হইতে হবে,
Correct. মাহাদি আমিন যে আছে, যার বক্তব্য আসলে খুবই ইরাশনাল, কারেক্ট। মাহাদি আমিনকে বলতে দিতে হবে। Correct. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস অথবা ফজলুল হক এরা বললে হবে না আসলে। রেশনাল কথাবার্তা বলতে হবে, হ্যাঁ। মানে মেক সেন্স করে, যাতে ইরিলিভেন্ট কথা, গায়ের জোরের কথাবার্তা, আমরা ওই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা অমুক তমুক, আমরা ক্ষমতায় যে এগুলো সব পাল্টাই দিব, এই ধরনের বাংলা আলাপের দেশ আর বাংলাদেশ নাই। এই Change এই হয়ে দিন গেছে। শেষ হয়ে গেছে। বাংলাদেশ 2.0 সর্বোচ্চ আর একটা নির্বাচন এটা দিয়ে পার পেয়ে যাবেন, তারপরে আর পাবেন না। হুম, কারণ ভোট তো দিবে ওই কমন পিপল যারা এই মানে কনসেন্স নিয়ে বড় হইছে, Right. কিন্তু তারা আর এর বেশি পাবেন না। তারপরে নতুন ভাবে চিন্তা করতে হবে, নতুন রাজনীতি শুরু করতেই হবে, এর কোনো সুযোগ নাই। ট্রু। সো আমরা আসলে রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে ফেললাম, এখন আমরা একটু অন্তর্বর্তী সরকার এর দিকে মুভ করি। এনসিপি বাদ পড়ছে তো। এনসিপি বাদ পড়ে গেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এনসিপি নিয়ে আমার একটা অবজারভেশন আছে। হ্যাঁ বলো। এনসিপির কাছে আমি আসলে ঋণী, এবং নট অনলি আমি, আমার মনে হয় বাংলাদেশ সবাই ঋণী। এনসিপি কাছে না, আই উড সে দ্য পারসন, ফর এক্সাম্পল নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস এবং হাসনাত, মোস্ট ইম্পর্টেন্টলি এই চারটা ছেলে বা এই ছেলেগুলো যারা আছে তাদের কাছে আমরা আসলে ঋণী। ওই 5ই আগস্টের প্রেক্ষাপট, 16 জুলাই থেকে 14 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে নেতৃত্ব দেওয়া, এই কয়েকটা ছেলেই দিছে। কয়টা ছেলে যাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, এবং নাহিদ ইসলামের পায়ে এত মারা হয়েছিল যে সে পত্রিকায় দেশে ঢেকে রাখছে, বাট ইভেন দেন সে ওখানে আপোষ করে নাই। এবং নাহিদ ইসলামের বক্তব্য এটাও প্রকাশ পাইছে যে যদি এই আন্দোলনটা সফল না হইতো তাহলে তারা সশস্ত্র আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তারা যাইতো। এই লেভেলের ডিটারমিনেশন টু রেস্কিউ বাংলাদেশ আর কেউ সাহস করে নাই, কেউ করে নাই, এই কয়েকটা ছেলে করছে এবং এদের মাধ্যমে হয়েছে। সো আমার মনে হয় এদের হাতে বা এদের চিন্তা ভাবনায় বাংলাদেশের ভালো হবে। কিন্তু অ্যাজ এ দল এনসিপিকে এখন পর্যন্ত সফল বলার কোনো কারণ নাই। ব্যর্থ কেন বলবো, এটা তুমি অ্যান্সার দাও। আচ্ছা, আমি আসলে একটু মানে আমি যেটা বলতেছি, আমি তোমার সাথে কমপ্লিটলি এগ্রি। তাদের সাথে তাদের কাছে আমরা ঋণী। আমার মনে হয় তাদের, বাংলাদেশের মানুষের তাদের কাছে ঋণী হওয়া দরকার, ঋণী হওয়া উচিত। কারণ তারা যেটা অ্যাচিভ করছে আর কেউ করতে পারে নাই। মানে এই গত 50 বছরের, মানে 71-এর পরে যদি বাংলাদেশের সব থেকে বড় অর্জন, এত বড় একটা পাওয়ারফুল শক্তি আওয়ামী লীগ, ইভেন পাকিস্তান অ্যাজ এ স্টেট এত পাওয়ারফুল ছিল না। মানে স্টেট এত পাওয়ারফুল ছিল না যে পরিমাণে স্টেট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই রেজিমটা ছিল। এটাকে এরা এরকম ছাড়া আসলে হইতো না কোনোভাবে, এবং দে মেড ইট হ্যাপেন। এক সময় মনে হচ্ছিল তো সবাই মেনে নিছে যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন ভাই এই সরকার ছাড়া আর কিছু হবে না, সো আমরা আস্তে আস্তে আগাই আর কি, এছাড়া কিছু করার নাই। তারা আমাদের ওই হোপটা দিছে। এবং তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো, এনসিপির যে লিডারশিপ, একটা অভ্যুত্থানের পরে কি হয় বাংলাদেশে নর্মালি, যে অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায়, রাইট? তুমি কোনোদিন এনসিপির এই যে যাদের নাম নিলা, তারা কিন্তু কোনোদিন কোনো টক শোতে হোক কোথাও কোনোদিন এটা বলে নাই যে আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ দিছি, মানে আমরা, মানে আমি দিছি, মানে ইন্ডিভিজুয়াল। তারা বলছে এই জয় সারা বাংলাদেশের মানুষের। নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিল আপনি এক দফার ঘোষক কিনা, নাহিদ ইসলাম বলছেন আমি এক দফার ঘোষক না, এক দফার ঘোষক সারা বাংলাদেশের মানুষ। এবং আসিফ মাহমুদরাও যখন তার ইন্টারভিউ দেখবা তখন সে বলে যে এই অ্যাচিভমেন্ট আমার না, অ্যাচিভমেন্ট সারা বাংলাদেশের মানুষের ফলেই এটা একটা গণ আন্দোলন হয়েছে, এটা আমার ইন্ডিভিজুয়াল কোনো অ্যাচিভমেন্ট না। এই পার্টটা ছাড়া বাকি যারা দেখবা, বিএমপি তারা ঘোষণা করে আমাদের 400 মারা গেছে। জামাত তো দাবি করে ভাই আমরাই মোটামুটি গিয়া মানে বাংলাদেশে নতুন করে স্বাধীন করে দিছি, এবং আমরা হলো যে 71-এর কাফারা দিয়ে ফেলছি। সো বাকি সবাই এই ক্রেডিট নেওয়ার জন্য এরা তো সব সুবিধাভোগী। আমি বলতেছি না যে নাহিদ ইসলামরা সবথেকে অনেক বড় বেনিফিশিয়ারি, কিন্তু তারা কিন্তু ডিরেক্টলি কোনোদিন বলে না। যেমন 71-এর পরে কি হয়েছিল, আওয়ামী লীগ ডিরেক্টলি বলছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতার কি বলে নেতৃত্ব দালকারী দল, আমরা বাংলাদেশ স্বাধীন করে দিছি। ওরা কিন্তু বলে না, বাংলাদেশের মানুষ স্বাধীন করছে, আমরা ছিলাম তাদের ফ্রন্টে। সো এটা কিন্তু মানে খুব ম্যাচিউর চিন্তা ভাবনা। কিন্তু এনসিপি আমাদের একটা হতাশার নাম। ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি, আমার হতাশার নাম। কারণ আমি 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 শুরু থেকেই চিন্তা ভাবনায় ছিলাম, যেহেতু আমি প্রচলিত কোনো রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক দলের উপরে আমি বিশ্বাস রাখতে পারতেছি না, সো আই নিড আ থার্ড পার্টি। এবং আমি মনে করছিলাম থার্ড পার্টি তারাই উঠে আসছে যারা অলরেডি প্রুভ করছে তাদের দেশের প্রতি কমিটমেন্টটা, তারা তাদের জীবন দিয়ে কমিটমেন্টটা প্রুভ করছে, যে তারা তো মারা যেত শিওর,
আমরা তো 5 তারিখের আগে জানতাম না হাসিনা চলে যাবে, তারা তো শিওর মারা যেত, তারা ওইখান থেকে তো তাদের লাইফটা রিস্ক এবং অনেকে মারা গেছেও। সো তারা তাদের জীবন দিয়ে আমাদেরকে ওই ট্রাস্টটা আমাদেরকে গেইন করছে। সো আমি চাইছিলাম তারা যদি পলিটিক্যাল পার্টি গঠন করে আমি জয়েন করব, এবং তারা যখন জাতীয় নাগরিক কমিটির জন্য হচ্ছে গিয়া মানে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট দিচ্ছিল যে আমরা ইন্টারেস্টেড লোকজন জয়েন করব, আমি তাদের সাথে জয়েন করতে চাইছি, আমি ফর্ম ফিল আপ করছি, আমাকে তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কানেক্ট করছে। কিন্তু এরপরে আমাকে তারা কোনোদিন কানেক্ট করার জন্য আসে নাই। রাজনীতিটা বোঝাই আমার, রাজনীতিতে আমি ইন্টারেস্টেড, কিন্তু আমি তো ভাই 6টা-5টা ডিউটি করি, মানে 9টা-6টা ডিউটি করি, আমার হাতে তো পলিটিক্যাল প্রোগ্রামে যেয়ে রাজনীতিবিদ হওয়া সম্ভব না। কিন্তু আমি যে অফিসে বিলংস করি, আমার অফিসে আরও 20-25 জন কলিগ আছে যার সাথে আমার রেগুলার পলিটিক্যাল ডিসকাশন হয়, এবং তার ওই 20-25 জন কলিগের 20-25টা ফ্যামিলি আছে যার কিন্তু ভোট আছে। আমি এত ইন্টারেস্টেড, আমি তাদের ফর্ম ফিল আপ করি, কিন্তু তারা আমার কাছে আসতেই পারতেছে না, রিচই করতে পারতেছে না। ফর্ম ফিল আপ করার পরে আমাকে যে তারা মানে তাদের মেম্বার বানাবে, একটা বৈঠক হবে, একটা আলোচনা হবে, ওইটা নাই। আমি 1 স্টেপ কেন, আমি 5 স্টেপ আগাচ্ছি, তারা 1 স্টেপ আগায় আমার কাছে আসতে পারতেছে না। সো আমি পারতেছি না, তাহলে গ্রামের একজন যে চার দোকানদার, যে হচ্ছে গিয়া কৃষক, সে কিভাবে এনসিপির মেম্বার হবে? তো রাজনীতিটা তো ওনাদের নিয়ে করতে হবে ভাই। এই ঢাকার ভিতরে 50-100 জন ছাত্র নেতা নিয়ে তো রাজনীতি হবে না, ওটা নিয়ে তো পলিটিক্স গেইন করা যাবে না। তাহলে একটা ওই নুরুল হক নুরের মতো দল হবে, অথবা আসাম আব্দুর রহমানের মতো দল হবে, লং টার্মে তো সমাধান হবে না। লং টার্মে সমাধানের জন্য ওইটা দরকার, পিপলকে রিচ করা দরকার। এবং অনেক মানুষ ছিল ভাই যারা সফট আওয়ামী লীগ, যে তারা হয়তো বা আওয়ামী লীগের পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করতো, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিজমে বিশ্বাস করে নাই। তারা আওয়ামী লীগের পতনের পর যাবে কোথায়? এবং বিএনপির অনেক লোক আছে যারা একটু প্রোগ্রেসিভ চিন্তা করে, কিন্তু বিএনপির ফোরামের ভিতরে তারা জায়গা পাচ্ছে না, তারা একটা নতুন দল খুঁজতেছে। বা আমার মতো যারা কোনো রাজনৈতিক মানে দলগুলোর উপরে ভরসা পাচ্ছে না, তারা একটা দল কোথায় যাবে? তো এই সবাইকে নিয়ে এনসিপি একটা খুব বিশাল বড় ক্যালিবার ছিল, পোটেনশিয়াল ছিল তাদেরকে দাঁড়ানোর, কিন্তু তারা এটা পারলো না, তারা মানুষের পর্যন্ত পৌঁছাইতেই পারলো না। এরকম কি হতে পারে যে তারা আসলে খুব স্লো আগাচ্ছে, বা তারা আসলে খুব অবজারভেশনে রেখে রেখে আগাচ্ছে? হইতে পারে, আমি তাদের স্ট্র্যাটেজি জানি না, কিন্তু তারা দে আর লুজিং দেয়ার চার্ম, দে আর লুজিং দেয়ার মোমেন্টাম। তাদের হাতে সব ছিল, তাদের হাতে গভর্নমেন্টের কি বলবো, গভর্নমেন্টের হচ্ছে গিয়া স্নেহ ছিল, তারা তো গভর্নমেন্টের স্নেহধন্য। তাদের হাতে গণঅভ্যুত্থান থেকে বেড়ে ওঠা একটা সংগঠন, গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জেগে ওঠা একটা সংগঠন, এটা ছিল। পিপলস ম্যান্ডেট ছিল তাদের প্রতি, সব ছিল তাদের, কিন্তু তারা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাইতেই পারলো না। এটা কেন পারলো না, এটা নিয়ে রিসার্চ হইতে পারে। বিএনপি কেন 75-এর পরে বিএনপি হইতে পারছে, গণমানুষের দল হইতে পারছে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ছাড়া? একজন আর্মি পারসন একজন এত বড় একটা দল বানায় ফেললো। বিএনপি কিন্তু একটা রেয়ার ইনসিডেন্ট পৃথিবীর ইতিহাসে, গণতান্ত্রিক রাজনীতিতে একজন আর্মি পারসন গণতান্ত্রিক রাজনীতিতে যাওয়ার পরে এত বড় একটা দল হয়ে টিকে গেল, এবং টিকে যাবেও হয়তো বা, কিন্তু এরা একটা গণঅভ্যুত্থানের পরে আসলো, তারপরে কেন সাকসেসফুল হইতে পারলো না? এটা নিয়ে পরবর্তীতে হয়তো বা ইতিহাস অনেক রিসার্চ করবে, অনেক ডিসকাশন হবে। কিন্তু এনসিপি একটা আক্ষেপের নাম, বাট আমি এখনও ভরসা রাখতে চাই। আমি চাই তারা একটা ফ্রেমওয়ার্ক করে আগাক, তারা 20 বছরের একটা প্ল্যান করুক। আমি 20 বছর পরে নিজেকে এখানে দেখতে চাই, 10 বছর পরে আমি নিজেকে এখানে দেখতে চাই। একদিনে তো রাজনীতি হয় না। এবং তারা যে জায়গাটা চুজ করছে, যে মিডল মানে মধ্যপন্থী, আসলে মধ্যপন্থী তো কোনো রাজনৈতিক দল আসলে হয় না, ওইটা একটা ধাপ্পাবাজি আর কি। মধ্যপন্থা বলে কোনো পন্থা হয় না আর কি, ওইটা একটা গ্রে এরিয়া। থাকলো সমস্যা কি? আমাদের মানে পৃথিবীর ইতিহাসে হয়তো একমাত্র দল যারা গ্রে এরিয়ার ভিতর থেকে রাজনীতি করলো। হ্যাঁ হইতে পারে, কিন্তু আসলে মানে আইডিওলজির জায়গায় ক্লিয়ার না থাকলে মানে রাজনীতি করে আগানোটা একটু টাফ। হাউএভার দেখা যাক, আমরা এনসিপির প্রতি সাধুবাদ থাকবে, আমার সফট মানে সব কর্নার তাদের উপর থাকবে। নির্বাচন হইলে হয়তো বা, যেহেতু আর কোনো পোটেনশিয়াল অপোনেন্ট নাই, আমি হয়তো বা এনসিপিকেই ভোটটা দিব। কিন্তু আমি তাদের কাছ থেকে আরেকটু ম্যাচিউরড এক্সপেকটেশন ছিল, তাদেরকে আরেকটু মানে এই নির্বাচনটাকে সামনে রেখে, এই নির্বাচনে হয়তো বা তারা বিশাল কিছু করে ফেলবে না, বাট তাদের ওই এফোর্টটা দরকার ছিল। যেই পদযাত্রাটা তারা জুলাই মাসে 1 বছর পরে করছে, সেই পদযাত্রাটা আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে, বা তারা গঠন করলো কবে? ফেব্রুয়ারিতে মনে হয়, ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে মনে হয়, এক্স্যাক্টলি মনে নাই। তাদের ওই সময় করা উচিত ছিল। কিছু না, খালি দল করা ছাড়া নিজেরা খালি মানুষের কাছে যাওয়া উচিত ছিল, কারণ তারা তো জানতো তারা দল করবে। যেই নাগরিক কমিটিটা বসে ঢাকার ভিতরে বসেছিল শুধু, সেই নাগরিক কমিটিটা ঢাকার বসে শুধু বসে না থেকে গ্রামে গ্রামে যাইতো, মানুষের কাছে যাইতো। জাস্ট আমি র্যাপো বিল্ড আপ করতে আসছি, মানুষ
মিডিয়া পিপলদের দেখতে পছন্দ করে। আমি একটা মানুষকে দেখতে পারি না, কিন্তু সে মিডিয়াতে সে ফোকাস, যে সময় আমার সামনে আসবে আমি তার সাথে একটা ছবি তুলে দাঁড়াবো, কারণ মানুষ এই অ্যাটেনশন পছন্দ করে। আচ্ছা ওই মিডিয়া পিপলের আছে তো তার কাছে একটা ছবি তুলি আমি। তো এই লোকগুলোর ওই গ্ল্যামারটা তখন ছিল, এই লোকগুলোর গ্ল্যামারটা অনেকটা হারায় ফেলছে। এটা একটা আমাদের মানে রাজনৈতিক আক্ষেপ। আচ্ছা, এখানে আমার একটা অবজারভেশন বলি, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট জিনিসটা কিন্তু খুব ইনএফিশিয়েন্ট, মানে খুব ভালো মতো কেউই রিক্রুট করতে পারে না। খুব ভালো ভালো অর্গানাইজেশন দেখছি যাদের রিক্রুটমেন্ট প্রসেস খুব একটা ভালো না, এবং রিক্রুটমেন্ট প্রসেস ভালো না হওয়ার কারণে কোম্পানিগুলো ফল করে যায়। হ্যাঁ, সো ফর এক্সাম্পল তুমি রাজনৈতিক দলের কথাও চিন্তা করো, ছাত্র দল অথবা বিএনপি, এদের রিক্রুটমেন্ট প্রসেস এখন পর্যন্ত আমার কাছে পছন্দ হচ্ছে না, মানে তারা রাইট পারসনকে পিক করতে পারতেছে না। এনসিপির এই ভুলটা সবচেয়ে বড় করবে সে যদি তার রিক্রুটমেন্টে মনোযোগ না দেয়। হ্যাঁ, তাকে তোমার মতো একটা ইন্ডিভিজুয়াল যে কিনা এনসিপি রাজনীতিতে আগ্রহী ছিল, তাকে যদি তারা রিক্রুট করতে না পারে, দেন ইট ডেফিনেটলি এ ফেইলার অ্যান্ড দ্য বিগেস্ট ফেইলার। সো এনসিপির আসলে রিক্রুটমেন্টে আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ মানুষ লাগবে, বিভিন্ন জায়গায় মানুষ লাগবে, মানুষ ছাড়া তো এটা আসলে পসিবল না, পলিটিক্স হবে না, মানুষ পলিটিক্স ছাড়া হবে না। পলিটিক্স হবে। এবং রাইট পারসনকে পিক করা, ওদের এখন একমাত্র কাজই থাকা উচিত রিক্রুট করা, কারেক্ট, দ্য রাইট পারসনস। আমার একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে ফ্যাক্ট বলি, 5ই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আমার বাবা তো বরিশালে থাকে, আমার বাবার কাছে আমার বাবা আমার একদিন বলতেছে যে আমার বাবা আওয়ামী লীগকে পছন্দ করে সে, ঠিক আছে। তো তার কাছে হচ্ছে গিয়ে সে এক খুবই খুবই নিরীহ ক্যাটাগরির মানুষ, সে কোনোদিন কোনো রাজনৈতিক ইয়াতে যায় না, বাট তার মন থেকে ছোটোবেলা থেকে তার দেখে এসে সে তার বাচ্চা তারা আওয়ামী লীগ করে, সে তার জন্য সে আওয়ামী লীগে একটা ভোট দেয়। তো তার কাছে কিন্তু সেপ্টেম্বরের পরে মানে জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেই এলাকার 3-4 জন জামায়াতের লোক আসিয়া তারা বলছে যে ভাই চলেন আমাদের সাথে জয়েন করবেন। আব্বু বলছে যে না আসলে জয়েন করার দরকার নেই ভাই, আমার এই রাজনীতি পছন্দ না, এবং শেষ বয়সে আমি মাইটের খাইতেও যাবো না, পলিটিক্স খুবই ডার্টি গেম, সে এখানে জয়েন করে না। সে আমার বলছে যে জামায়াতের 3-4 জন লোক চাইছে অমুক এসে আমার বলছে তারা সাথে জয়েন করার জন্য। নট এ সিঙ্গেল পার্টি জামায়াত ছাড়া আর কেউ তার কাছে কিন্তু যায় নাই, কেউ যাইতে পারে নাই বা যায় নাই, তার অতটুকু ইয়া নাই। জামায়াত কিন্তু ওই সময় থেকে রেডি, তার প্রিপারেশনটা খেয়াল করো ভাই, ওই সময় থেকে রেডি। আমার বাবা একটা নর্মাল লোক, তারা যাই বলতেছে চলেন আমাদের সাথে জয়েন করেন, আর কেউ কিন্তু বলে নাই। তাদের রিক্রুটমেন্ট তারা কিন্তু ওই সময় থেকে রেডি যে চলো আমরা ইয়া করে ফেলতে। এই জন্যই তারা আজকে মোটামুটি এত মানে এত আলোচনায় আছে, প্রিপারেশন হাই এবং তারা রেডি আছে। আমরা জানি না তারা রেজাল্ট কি করবে, বাট তারা প্রিপারেশনের জায়গায় কোনো প্রকার মানে খুঁত রাখে নাই। রেজাল্ট তো সবসময় আমাদের সবার হাতে থাকে না, দ্য প্রসেস ইজ ইম্পর্টেন্ট দ্যান দ্য রেজাল্ট ইজ দ্য বাই প্রোডাক্ট। এমএস ধোনি। এনিওয়ে, সো আমরা আসলে রাজনৈতিক দল নিয়ে আলোচনা করলাম, এখন ফাইনালি আমরা একটু অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা কি আসলে সফল হলো না ব্যর্থ হলো, এই ব্যাপারে তোমার ইভ্যালুয়েশনটা কি? আচ্ছা, তাদের সফলতা এবং ব্যর্থতার কনক্লুশনে আসার আগে আমি তাদের কিছু বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ তারা কোন সময়ে ক্ষমতাটা দখল করছে এটা একটু বুঝতে হবে আমাদের। এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে কোনো দেশই স্টেবল হয় না ভাই, এটা ম্যাজিক না। চুপচাপ সবাই তার ঘরে ফিরে যাবে, যার যার কাজে মনোযোগ দিবে, কোনো প্রকার এনার্কি হবে না, এটা সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। 71-এর পরে আরও বেশি হয়েছে এবং সব কিছু শেখ মুজিব এবং আওয়ামী লীগের নামে চলে গেছে। সো এখানে যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি না, এই জন্য তাদের উপরে নাম দায় দেওয়া যাচ্ছে না, কিন্তু তারপরও ইউনূস সরকারের উপর দায় দেওয়া যায়। এখন উনি কি করবে আমি একটু বুঝাই। ওনার প্রশাসন কাজ করতেছে না, ওনার পুরো সিস্টেম হচ্ছে কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সিস্টেম। ওনার উইংস কি, একটা সব সরকারের পাওয়ার কি, তার পুলিশ, তার মিলিটারি, এরা ফাংশন করতেছে না, এটা পুরোপুরি ফ্যাসিস্ট সিস্টেমের, ফ্যাসিস্টের তাবেদার। তো উনি কারে দিয়ে কাজ করেন? উনি কি নিজে যায় মব ঠিক করবে? ওনার সচিবালয় ওনার কথা শুনতেছে না, ওনার প্রশাসন ওনার কথা শুনে, ওনার পুলিশ ওনার কথা শুনতেছে না। ওনারা মাত্র 30-35 জনের একটা মানে উপদেষ্টা পরিষদ, এরা একটা অর্ডিন্যান্স জারি করতেছে, সরকারের যারা কর্মকর্তা তারা মানতেছে না, তারা এটার ভিতরে রিভোল্ট করে বসতেছে। তাই উনি কি ম্যাজিক দিয়ে দেশ ঠিক করবে? এটা কি সম্ভব? বাংলাদেশের 300 মিনিস্টার, 50-60 জন এমপি, প্রশাসন, অ্যাক্টিভ প্রশাসন, এটা মিলে বাংলাদেশে কন্ট্রোল করা যাচ্ছে না, ওনারা এসে ম্যাজিক দিয়ে সমাধান করে দিবে? এটা সম্ভব না। তারপর আমি বলি 5ই আগস্ট পরবর্তী যে পরিমাণ এনার্কি হয়েছে, যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, এটা এত কম হয়েছে কেন? এটা নিয়ে চিন্তা করা দরকার, কারণ আরও বেশি হওয়া উচিত ছিল। কারণ কিছুই তো কোনো ইনস্টিটিউট ফাংশন করতেছে না,
পুলিশ এখন পর্যন্ত কাজ করে না। এখন পর্যন্ত যাও তুমি পুলিশের মামলা দিতে, বলে ভাই লিখে দিয়ে যান, ওইখানে বলছে অ্যাকশন নেবেন না, বলছে ভাই এতগুলো পেপার জমা আছে, অ্যাকশন নেওয়ার কাম নেই। পুলিশ ফাংশন করে না। কে মানে ইয়াটা ঠিক করবে? আমি বলছি এরা ঠিক করতে পারে নাই কেন? এরা ঠিক করতে পারে নাই কারণ রাজনৈতিক দলগুলো তাদেরকে ঠিক করতে দেয় নাই, রাজনৈতিক দলগুলো তাদেরকে সাপোর্ট করে নাই। এখানে আমার একটা ডিফারেন্ট হাইপোথেসিস আছে, এটা আমি এক দুজনের সাথে শেয়ার করছি, তুমি আমার সাথে শেয়ার মানে একমত হবা কিনা জানি না। সেটা হচ্ছে গিয়ে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসলে যদি আমি সুশাসনের কথা চিন্তা করি, আমার রাজনৈতিক বোঝাপড়ায় বাংলাদেশে যদি কোনো একটা টার্ম বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সুশাসন যেটাকে বলে ওইটা যদি নিশ্চিত হয়ে থাকে, সেটা হচ্ছে 2007 থেকে 9, 2 বছর। কারণ আমার ভার্সিটির সামনে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ছিল, ওই ট্রাক স্ট্যান্ডের সামনে আমি রিক্সা নিয়ে যাইতে পারতাম না, ওইটা নাকি পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছিলো। এবং সরকারি হসপিটালে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, টয়লেটে ঢোকা যাইতো না, সেটা পুরো মানে প্রাইভেট হসপিটালের মতো হয়ে গেছে। পুলিশরা হচ্ছে গিয়ে বাইরে মানে বেঞ্চ নিয়ে বসে থাকতো, কি বলবেন তাড়াতাড়ি আমি লিখি অ্যাকশন নিব। ওরকম অবস্থাটা তৈরি করতে পারছিল। তখন কিন্তু আর্মির সংখ্যা আজকের থেকে আর্মি অনেক লেস ক্যাপাবল ছিল, বাট তারপর ওই আর্মি কিন্তু পারছে। আজকের আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আজকের আর্মি কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারতেছে না? কেন পারতেছে না? ওই অন্তর্বর্তী মানে ওই তত্ত্বাবধায়ক সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার কেন পারতেছে না? এই অন্তর্বর্তীকালীন সরকারের তো মেইন সমালোচনা ওইটাই না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে না, এটাই তো মেইন সমালোচনা মোটা দাগে। সো ওইটা কেন পারছিল, এটা কেন পারে নাই? এর কারণ ওই সময় ওই গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিকুলারে মাইনাস করে শুধুমাত্র প্রশাসন নিয়ে কাজ করছে। আজকে আমার মানে ইউনুস গভর্নমেন্ট যেটা করছে, সেই পলিটিক্যাল পার্টিকুলারের সাথে নিয়ে আগাইতে চাইছে। বাংলাদেশে রিয়েল পলিটিক্স তো চলে না, বাংলাদেশে চলে মাফিয়াতন্ত্র। এই পলিটিক্যাল পার্টিগুলা কেউ তাদেরকে সাকসেসফুল দেয় না, কারণ যেই জায়গায় উনি হাত দিবে ওই জায়গায় তাদের লোকজন যায় দখল করে অলরেডি বসে আছে। এই পলিটিক্যাল পার্টিগুলোই তাদেরকে সাকসেসফুল হইতে দেয় না। আবার এই পলিটিক্যাল পার্টিগুলোই বলে যে হচ্ছে গিয়া মানে জনগণের মানে রাজনৈতিক দল ছাড়া কোনো ডিসিশন নেওয়া যাবে না। তারাই কিন্তু এই কাজগুলো করতেছে। এই যে প্রত্যেকটা সরকারি প্রশাসনগুলো এখন কে চালায়? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন, হয় বিএনপির লোকজন অথবা জামাতের লোকজন চালাইতেছে, তাই না? তো রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করবে এই মানুষগুলো নিয়েই তো। তার লোকজনই যদি এদের দ্বারা আটকায় থাকে এবং তার কথা না শোনে, সে কি ম্যাজিক দিয়ে দেশ শাসন করবে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিল, সে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হয়েছে। সেই অ্যাটর্নি জেনারেল কি ইউনিসেফ পারপাস সার্ভ করবে না বিএনপির পারপাস সার্ভ করবে? সে কি বায়াসনেস বাদ দিয়া সে লিবারেল হইতে পারবে? সে কি স্টেট হইতে চিন্তা করতে পারবে? পারবে না। আজকের যে নির্বাচন কমিশনার, সে তো পুরোপুরি প্রো বিএনপি। সে কি ইউনুসের কথা শুনবে নাকি বিএনপির পারপাস সার্ভ করবে? এভরিওয়ান নোজ দ্যাট রেজাল্ট, না? সো পুরো শাসন যন্ত্র ইউনুসকে অসহযোগিতা করছে এবং ইউনুসের ব্যর্থতা হচ্ছে গিয়া উনি এই শাসন যন্ত্রটাকে ওনার পক্ষে নিতে পারে না। এটাও তো ওনার দায়িত্ব। ওনাকে অসহযোগিতা করবে তোমার টিমরে তোমার কথা শোনাবা, এটা তো তোমার ক্যালিবার। পারো না, তুমি ব্যর্থ। উনি ব্যর্থ আসলে এই জায়গাতে, উনি ওনার টিমরে ওনার কোনো প্লে করাইতে পারে নাই। আমি এই জায়গাতে আসলে ব্যর্থ বলবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে চাইলে সে বল প্রয়োগ করতে পারতো, হ্যাঁ, অথবা ধরো যে সরাই দিলাম, আমি সবাইকে সরাই দিলাম, যারা যারা আমার কথা শুনবে না সবাইকে আমি স্যাক করলাম, সরাই দিলাম, এই স্টেপ নেওয়া পসিবল ছিল। বাট হি ইজ নট দ্যাট গাই। হি হ্যাজ শোন মার্সি, হি হ্যাজ শোন টলারেন্স। কারেক্ট। সেই কেওয়াসটা চায় নাই, সে কেওয়াসটা চায় নাই। অ্যান্ড সে চিন্তা করছে যে আমি তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা ইলেকশন দেয়া, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়াটা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য, এটা আমার কাজ। সো আমি কাউকে মাইনাস না করি, আমি চেষ্টা করি সবাইকে নিয়ে কিভাবে জিনিসটা করা যায়। সো আমি ওদিক থেকে আমি তাকে ব্যর্থ বলবো না, আবার সফলও বলা যাচ্ছে না, বিকজ কিছুটা তো করতে হবে, মানে একেবারে দৃশ্যমান কিছু তো করতে হবে, আমাকে দেখাইতে হবে যে আমি এইটা করছি। যেমন আমার জন্য সরকার কি, আমার অনেক এক্সপেকটেশন ছিল যে আমি ধরো বাইক চালাই সকালে অফিসে যাই। আমার এক্সপেকটেশন কি, আমার সরকারের কাছে একটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই, যে আমার রাস্তায় জ্যাম থাকবে না, রাস্তায় হচ্ছে ফিটনেসবিহীন কোনো যানবাহন থাকবে না, একদম সুন্দর সুশৃঙ্খলভাবে লোকাল বাস যাবে, যাত্রীদের জন্য সুবিধা হবে। কিছুই হয় নাই, নাথিং চেঞ্জ, এবং আরও বেশি কেওয়াস হয়েছে। আওয়ামী লীগের তোমার এই সমস্যাটা ধরেই বলি যে মানে এই সরকার এই সমস্যার এগেইনস্টে কি করতে চাইছিল এবং কি পারে নাই। সে কিন্তু তার ইচ্ছা ছিল, কিন্তু সে কিন্তু ওই যে লন্ডনের যে
মানে কি বলে লন্ডনের যে ওই ট্রান্সপোর্টেশন যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে হায়ার করে আনতে চাইছিল বা ঢাকা ট্রান্সপোর্টেশন নিয়ন্ত্রণ করার জন্য, এবং সব বাসগুলোকে গণপরিবহনকে একটা আমব্রেলা নিচে নিয়ে আসতে চাইছিল, কেন্দ্রীয় সেন্ট্রালাইজ করতে চাইছিল। পিঙ্ক কালারের যে বাসগুলা এই গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে, পারে নাই, 1 মাস পরে ব্যর্থ হয়েছে, কেউ সহযোগিতা করতেছে না। এটা তো এক্সিকিউট করার জন্য মানুষ লাগবে ভাই, সেই মানুষ সবাই যদি অসহযোগিতা করে ওই 25-30টা মানুষ করবেটা কি? এবং এই যে বিআরটির যে লাইনটার রাস্তাটা করছে তো বাংলাদেশের একটা ডিজাস্টারাস প্রজেক্ট। তারপর উনি চাইছিল যে বাস কিনতে 30-35টা 40টা বাস কিনতে 300 বাস কেনার কথা ছিল, তো অনেক টাকা দাম, এর থেকে আমি ট্রায়াল হিসেবে 5-6টা বিআরটিসি বাস দিয়ে চালানো শুরু, 1 সপ্তাহ টিকছে, আবার বন্ধ হয়ে গেছে, কারণ তাহলে ওই রুটের অন্য বাসগুলো চলবে না, ওই বাসগুলোরা অসহযোগিতা করা শুরু করছে। এখন এরা যদি অসহযোগিতা করে তাইলে তো তোমার ঠিক করতে হলে হাসিনার মতো মানে ফ্যাসিস্ট হইতে হবে, গলা চেপে ধরতে হবে, ইনিস তো এটা পারতেছে না এবং পারলেও সে করবে না, সে ওই ক্যারেক্টারই না। সো এই জন্য ওনার মানে বাট তারপরও তাকে আমরা বসাইছি সব ঠিক করার জন্য, ঠিক করা তার দায়িত্ব, সেটা ঠিক করতে না পারলে আমরা তার সমালোচনা করব, হ্যাঁ, এবং তাকে ব্যর্থ বলা হবে, তাকে ব্যর্থ বলা হবে। এখন লাস্টে এখন যে মানে আমার কাছে, আমি যদি তার মানে সমালোচনার পরেও যদি বলি সে ভালো কি করতে পারছে, সে আমাদের ফিনান্সটাকে বাঁচাই দিছে। আমাদের ফিনান্সটা আমাদের একটা ডিজাস্টার সিচুয়েশন হইতে পারতো, ওই জায়গা থেকে আমাদের ওই শ্রীলঙ্কার মতো তেল কিনতে গেলে তেল পাওয়া যায় না, তারপরে হচ্ছে গিয়ে বুথে টাকা পাওয়া যায় না, ওই সিচুয়েশন হইতে পারতো শ্রীলঙ্কা পাকিস্তানের মতো, আমরা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করা লাগতে পারতো। ইট ওয়াজ জাস্ট ম্যাটার অফ টাইম। রাইট, সে ওই জায়গা থেকে আমাদেরকে ফিরায় নিয়ে আসছে। আজকে মুদ্রাস্ফীতি 8.5% নিয়ে আসছে, এটা ম্যানিপুলেটেড মুদ্রাস্ফীতি রেট না। আরেকটা জিনিস যেটা আমরা টেকেন ফর গ্রান্টেড নিচ্ছি, সেটা কি জানো? সেটা হচ্ছে যে নর্মালাইজ করা। একটা অভ্যুত্থান হইলো, একটা সরকারকে আমরা ফেলে দিলাম, এবং সরকার প্রধান প্রাইম মিনিস্টার হচ্ছে হেলিকপ্টার দিয়ে বিদেশে পালায় গেল। এত বড় একটা জিনিসকে নর্মালাইজ করার জন্য যে ইউনুস এখানে এসে বসছে, এটাই এনাফ। সে এসে যে ওখানে বসছে এবং রিপ্লেসমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্যাট ইজ এনাফ টু জাস্টিফাই যে ইটস এ গুড থিং হ্যাপেনিং, এবং একটা খারাপ জিনিস যায় ভালো জিনিস আসছে, এই জিনিসটা জাস্টিফাই করা, এটা আমরা খুব টেকেন ফর গ্রান্টেড নেই, বাট ইট ইজ মানে তার ওখানে প্রেজেন্সটাই ইম্পর্টেন্ট। কারেক্ট। অ্যান্ড আমি দেখতেছি যে অনেক নানান রকম রিপোর্ট আসতেছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট আসতেছে, এবং সেই ইন্টারন্যাশনালি যেসব বক্তব্য দিচ্ছে এগুলোতে একে তো বাংলাদেশের ইমেজটা ঠিক হচ্ছে, আর দুয়ে মানুষজন ভরসা পাচ্ছে ইন্টারন্যাশনালি, বাংলাদেশের উপর ভরসা পাচ্ছে যে না, there might be something good happening in the future. ইভেন ইউনুস যদি দায়িত্বটা না নিতেন 5ই আগস্টের পরে যে সিচুয়েশন হইতে পারতো, এবং শুধুমাত্র ইউনুসের নামটা আমাদের যে পরিমাণ সেভ করছে, এবং যত কথাই বলি না কেন, ইউনুস বাংলাদেশের মানুষের কাছে এখন হয়তো বিতর্কিত হয়ে গেছে, তখন একটা ভরসার নাম ছিল, এবং এই নামের জন্যই অনেকে ইউনাইট হয়েছে, এবং শুধু দেশের ইন্টারনাল ব্যাপার না, তো এক্সটার্নাল ব্যাপার অনেক বড় ব্যাপার। সো এক্সটার্নালিও অনেক প্রেশার আসতে পারতো, যেটা শুধুমাত্র ইউনুস দেখেই ওই প্রেশারগুলো আসে নাই। সে ইটসেলফ তার ব্র্যান্ড, ইউনুস অ্যাজ এ ব্র্যান্ড এত বড়, সো তার প্রতি আমাদের ওই কৃতজ্ঞতাটা থাকবে, তার প্রতি ওই কৃতজ্ঞতাটা রেখেই হচ্ছে গিয়ে তার বাকি সমালোচনা আমাদের করা উচিত। বাট কি হইতে পারতো, কি হয় নাই, এটা একটা মানে বড় ক্যালকুলেশনের ব্যাপার। তারা চলে যাওয়ার পর এটা নিয়ে হয়তো বা তাদের আমলনামা নিয়ে হয়তো বা ডিসকাস হবে। এখন আমার যেটা মনে হচ্ছে, এখন কি হচ্ছে, এখন আমার মনে হচ্ছে তারা একটা সম্ভবত বিএনপির সাথে একটা নেগোসিয়েশনে চলে গেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা সেফ এক্সিট খুঁজতেছে। তার এখন আলটিমেট ধ্যান ধারণা চিন্তা ভাবনা একটা নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে যে কোনো মানুষের যে পার্টি হবে তার কাছে একটা ক্ষমতা দিয়ে চলে যাওয়া। ভালোই এটা দিতে পারলে ভালো, আশা করি এটা হয়ে যাবে। যদিও মানুষের ভিতরে এখনও সন্দেহ আছে যে আদতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, কিন্তু আই হোপ যে ইউনুস মনে প্রাণে চাচ্ছে এটা হবে, এবং যেভাবেই হোক এটা হবে। এবং যেহেতু বিএনপিও চাচ্ছে, কারণ বিএনপি তো একটা সবথেকে বড় স্টেক হোল্ডার, এই দুই সরকার এবং বিএনপির চাওয়া যখন মিলে যাবে তখন আর বাকিরা ঠেকাইতে পারবে না। তো প্রবলেমটা কোথায় হবে বলো তো? প্রবলেম হবে যদি জামায়াত ইসলামী, এনসিপি বা বাকিদের ছোটো ছোটো দলগুলো এর একটা খেলা দেখায়। তাদের কিন্তু একটা খেলা দেখানোর দারুণ সুযোগ আছে। সুযোগটা কি? বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মতামত না হয় মিলে গেছে, কিন্তু এই দুই দল যদি বলে জামায়াত ইসলামী, এনসিপি বা আরও যে জাতীয় পার্টির আমি নির্বাচন করতে দিব না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলাম না, তাহলে মাঠে অপশন কারা? জামায়াত ইসলামী এবং বাকি এরা যদি পিআর নিয়ে একটা কাগজ বাজায় দেয় যে ভাই আমার পিআর দাও, অথবা আমি যাবো না নির্বাচনে, বিএনপি একা নির্বাচন করতে পারবে না। এটা কিন্তু খুব ঝামেলাটা জায়গা, এবং তারা কিন্তু জামাত এখন কিন্তু খুব স্ট্রংলি বলতেছে যে পিআর ছাড়া আমি যাব না।
এবং এই ডাকসু নির্বাচন তাদেরকে আরো কনফিডেন্ট করে দিচ্ছে। রাইট। এবং পিআর দিলে তারা একটা বড় 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 জায়গা পৌঁছে। বিএনপি তো জেনে শুনে পিআর ছাড়তে চাবে না। তোমার কি মনে হয়, তুমি কি পিআর এর পক্ষে না বিপক্ষে? আমি পিআরের পক্ষে, পিআর পক্ষে, পিআরের পক্ষে, বিকজ আমি চাই যে একটা রিপ্রেজেন্টেটিভ আসুক যারা কিনা আসলে পার্সেন্টেজ ওয়াইজ আসলে ভালো হয়, মানে দ্বিমতটা থাকুক, মানে সবাই একই মতে কথা বলতেছে, এটা হওয়া উচিত না। কেউ না কেউ থাকুক দ্বিমত পোষণ করুক, মানে ওই দ্বিমতটা পোষণ করলেই ওই যে 12 অ্যাংরি ম্যানে আমরা যেটা দেখছি, একজন কোনো লজিক ছাড়া শুরুতে দ্বিমতটা পোষণ করছে, আলটিমেটলি সবাই কিন্তু পরবর্তী লজিক খুঁজে পাইছে। সো ওই দ্বিমতটা তো সংসদে থাকা দরকার। এতদিন যেটা ছিল 300 হাত একই দিকে ওঠে, এই যে সংবিধানের 70 কি জানি 70 কি বলে আর্টিকেল 70, যেখানে তোমার দল যে ডিসিশন নিবে তোমার ওই দলের পক্ষেই কথা বলতে হবে, আদারওয়াইজ তোমার সংসদ সদস্য পদ থাকবে না। সো এই ধরনের ফ্যাসিস্ট আর্টিকেল যদি ইসের ভিতরে থাকে তাহলে তো ওই সংবিধান দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব না। ট্রু। সো এই পিআর যেটা করবে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারে, যে সেখানে মানে অল্প কিছু ভোট পাইলে ওই দলের একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং তার কথা ছাড়াই একটা আইন পাশ হয়ে যাবে মন মতো, আমি যা চাইলাম তা, ওইটা হবে না, এটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এটার জন্য পিআর দরকার। আমিও পিআরের পক্ষপাতী, বাট এই পিআর না হইলে আমি নির্বাচনে যাব না বা নির্বাচনটা বানচাল করে দিব, আমি আবার এইটার বিপক্ষে আছি, কারণ আলটিমেটলি নির্বাচনটা হওয়া দরকার। সো আমরা আসলে শেষের দিকে চলে আসছি। আমাদের আলোচনার মোটামুটি আজকের জন্য ক্লোজ। আমরা হয়তো সামনে আরও অনেক আলোচনা করব, নেক্সট বিভিন্ন রকম ঘটনা নিয়ে আমরা বসবো। কিন্তু তোমাকে যেটা বলতে চাই, মানে ফাইনালি বাংলাদেশের ক্যারেক্টার, মানে বৈশিষ্ট্য বা বাংলাদেশের রাজনৈতিক যে বৈশিষ্ট্য এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগে নাই। বাংলাদেশের রাজনীতি, হ্যাঁ 1971 সাল থেকে শুরু করে আজকে 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যা যা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিতে যেসব ঘটনা, কোনোটাই আমাকে আশা দেখায় না। হ্যাঁ, এখন পর্যন্ত আশা দেখায় না। তো এখানে ক্ষমতা জিনিসটাকে এমনভাবে হাইলাইট করা হয় বা ক্ষমতার জন্যই রাজনীতি করতেছে মানুষজন, ব্যাপারটা এটাই সবসময় মনে হয়। কিন্তু তোমার কাছে কি মনে হয় যে এই যে ক্ষমতা না জনতা, একটা যে নতুন একটা ডায়লগ আসছে, ক্ষমতা না জনতা, জনতা জনতা, হ্যাঁ, এই জিনিসটা কি বাংলাদেশে এস্টাবলিশ করা পসিবল কিনা বা বাংলাদেশে কোনো সম্ভাবনা কি দেখো? এটা একটা খুব দারুণ পয়েন্ট এবং একটু ডিফিকাল্ট টু আনসার। আমি যদি বাংলাদেশের হিস্ট্রি দেখি, 50 বছরের ইতিহাসে যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার ইজ পাওয়ার ফর পাওয়ার, এখানে জনতার সুযোগ নাই। কিন্তু যদি আমি মানে মানে আশাবাদী হইতে চাই, তো এটা একমাত্র সলিউশন। মানে এটা কীভাবে আসবে? ওই যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, পুরো সিস্টেমটা ভেঙে দিতে হবে ভাই। এই সিস্টেমে চললে হবে না, এই রাজনীতি করলে হবে না, এই রাজনীতি করলে আর একটা ফ্যাসিস্টই তৈরি হবে। এই রাজনীতি, হাসিনার রাজনীতি ক্যারিয়ারও কিন্তু সংগ্রামের ক্যারিয়ার ছিল। হাসিনা যে 96 সালে ক্ষমতায় আসছে এমনি এমনি আসতে পারে নাই। এই যে 81 থেকে 15 বছর পর্যন্ত তার মানুষের কাতারে যে মিশতে হয়েছে, তারপরে সে হয়েছে। কিন্তু আজকে সেই হাসিনাই হচ্ছে গিয়া ফ্যাসিস্ট হয়ে গেছে। খালেদা জিয়া কি বলে গণতন্ত্রের একজন মানুষ কন্যা, সেও কিন্তু 96-তে ঠিকই একটা ভুয়া নির্বাচন দিয়েছিল, পরে আর টিকতে পারে নাই। সো মানে মানে বিষয়টা এরকমই আর কি, যে ক্ষমতার জন্যই সবাই আসলে রাজনীতি করতেছে, এই পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হয় নাই। বাট আমরা আশাবাদী, নতুন প্রজন্ম আসতেছে, নতুন জেনারেশন আসতেছে, ওই জেনারেশন হয়তো একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত শুরু করতে পারবে। এটা হইতে পারতো এনসিপির হাত ধরে, এনসিপি ব্যর্থতার কাছাকাছি, কিন্তু আশা করি তারা হয়তো বা লং টার্ম প্ল্যান করবে, লং টার্ম প্ল্যান করে আগাবে, মানুষকে কানেক্ট করবে এবং রিফাইনারি লাগবে। এই যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, যে রিফাইন্ড রাজনৈতিক পলিসিতে আগাইতে হবে। বিএনপির অনেক কিছু আছে শুধরানোর এবং বিএনপির বাংলাদেশকে অনেক কিছু আছে দেওয়ার। যেই সুযোগটা 2008-এ হাসিনা পাইছিল, 8-এ না 9-এ পাইছিল, হ্যাঁ 8-এ হাসিনা পাইছিল, সেই সুযোগটা যদি বিএনপি নির্বাচিত হয়, ধরে নিলাম বিএনপি নির্বাচিত হবে, তাহলে সেই সুযোগটা তারেক রহমানের হাতে আছে। এবং তারেক রহমান ফাইনালি বাংলাদেশকে আর হাসিনার মতো একটা ফ্যাসিস্ট রাজনীতিবিদ হিসেবে তৈরি হবে, নাকি একজন স্টেটমেন্ট হিসেবে সে নিজেকে আবির্ভূত করবে। আমরা কি একটা জিয়াউর রহমান দেখতে পাবো কিনা? হ্যাঁ, স্টেটমেন্ট হিসেবে সে আবির্ভূত হইতে পারবে কিনা সেটা আসলে দেখার বিষয়। এখন আমরা আশাই করতে পারি, কিন্তু খুব অদূর ভবিষ্যতে এই সম্ভাবনা কম। সরি টু সে, অদূর ভবিষ্যতে এই সম্ভাবনাটা কম। আরেকটা ফাইনাল বিষয়ে একটু আলোচনা করতে পারি আমরা, সেটা হচ্ছে ধরো বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হইলো, 5 আগস্টের যে ব্যাপারটা ঘটলো, এইটা বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে একটা ইউনিক ঘটনা হিসেবে সবাই বলে।
এবং এইটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ইন্দোনেশিয়া, নেপাল বিভিন্ন জায়গায় একটা উত্থান দেখা যাচ্ছে। এটা থেকে ইন্সপায়ার না, বেসিক্যালি এটা হচ্ছে কি, ধরো তোমার এই এশিয়ায় মানে সাউথ এশিয়ায় তো কিন্তু শুরু তো হয়েছে শ্রীলঙ্কা, এইভাবে যে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় এটা তো শ্রীলঙ্কা দেখাইছে আমাদেরকে। আমরা বরং শ্রীলঙ্কার থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আমরা এটার উদ্যোক্তা না, বাট আমরা এটারে একটা বিশাল পুশ দিছি। মানে জনমানুষের যে আন্দোলন, জনমানুষের, এটা কিন্তু ইটসেলফ মানুষের আন্দোলন। এরকম বিপ্লব খুব রেয়ার, কোনো প্রকার অর্গানাইজড মানে সংগঠিত সংগ্রাম না, এটা মানুষের সংগঠিত সংগ্রাম, জনতার সংগ্রাম। এটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে খুব বিরল, বাংলাদেশের ইতিহাসে খুব বিরল, কারণ প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সংগঠন এটা লিডিং দেয়। এখানে কোনো সংগঠন লিডিং দেয়, ওই যে কি বলে সমন্বয়ক, তারা কি লিডিং দিচ্ছে? তারা জানতো যে বরিশালে কি সমন্বয় করতেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি থেকে সমন্বয় করছে, জানতো না। অটোমেটিক লিডারশিপ তৈরি হয়েছে, জনতা তার লিডারশিপ নিজেরা তৈরি করে নিছে। মানে আমরা তাহলে এই মেসেজটা পাইছি অ্যাটলিস্ট, অথবা ওয়ার্ল্ডকে এই মেসেজটা দেওয়া গেছে। এটাই ভবিষ্যৎ রাজনীতি। দেখবা যে প্রত্যেকটা পাওয়ার, সুপার পাওয়ার কিন্তু মানে অ্যাটলিস্ট এই এশিয়ান যে পাওয়ারগুলো ছিল তারা এই ভয়টা পাওয়া শুরু করে দিবে। কন্টিনিউসলি ঘটলো, 2023 ঘটলো মনে হয় সেটা, শ্রীলঙ্কাটা 22 ঘটছে শ্রীলঙ্কাটা, 2 বছর পরে আমাদেরটা হইলো। তারপরে হচ্ছে গিয়া এখন পরপর 2টা হইলো, ইন্দোনেশিয়া হচ্ছে আর নেপালেরটা। সো এটা অনেকটা আরব বসন্তের মতো, এশিয়া বসন্ত। সো যদি এটা এরকম হয়, এটা কিন্তু ওই ক্ষমতাসীনদের জন্য একটা বিশাল মেসেজ, ক্ষমতাসীনদের জন্য বিশাল মেসেজ। এই ধরনের রাজনীতি আর চলবে না, মানুষের রাজনীতি করতে হবে। আই হোপ যে এই ধরনের ভাঙাচোরার পরে রেভলিউশন ক্যান মেক অর ডিস্ট্রয় এ কান্ট্রি। সো এই রেভলিউশন দিয়া আমরা হয়তো মিডল ইস্টও হয়ে যেতে পারি, আবার ইউরোপের মতো হচ্ছে গিয়া কনস্ট্রাকটিভও হয়ে যেতে পারি। এই সাউথ এশিয়ান পলিটিক্সটার কথা বলতেছি, লেটস সি, ডিপেন্ড করে আসলে সাউথ এশিয়ান পলিটিশিয়ানদের উপরে। পলিটিশিয়ানদের রিফাইন্ড হওয়া জরুরি। আমাদের দেশে পলিটিক্স নাই, যেটা আছে এটা আসলে পলিটিক্স না, এটা মাফিয়াতন্ত্র, এটা মানে জাস্ট পাওয়ার পলিটিক্স। পাওয়ার পলিটিক্স ইজ নট দ্য পলিটিক্স। জনতার পলিটিক্সে আসতে হবে, এবং তার শুরু হইতে পারে একটা সুষ্ঠু ভোট। অ্যাটলিস্ট মানুষের হাতে ক্ষমতাটা আসবে, পরেরটা পরে। অ্যাটলিস্ট 5 বছর পর পর যদি খালি ইন্ডিয়া কেন স্টেবল, অ্যাটলিস্ট মোদি যতই ফ্যাসিস্ট হোক, হিন্দুত্ববাদী হোক, 5 বছর পর পর মানুষের ক্ষমতা ডিসাইড করার ক্ষমতা আছে। তার এটা ভয় পাইতে হয় মানুষ আমাকে ভোট দিবে কি দিবে না। আমাদের দেশে তো এটা নাই এখন পর্যন্ত নাই। সো আমাদের দেশে ওইটা আসলে, ডক্টর ইউনূস যদি আমাদের ওই নির্বাচনটুকু দিয়ে যাইতে পারে, আশা করি নেক্সট লিডারশিপ আর হাসিনার মতো সাহস দেখাবে না। অ্যাটলিস্ট দেখানো উচিত না আর কি, হাসিনা আমার সাহস দেখাবে না, এবং তারা মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরাই দিবে। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। আমার মনে হয় যে আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে পারি। অ্যান্ড গ্রেট ডিসকাশন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম, and so much for calling me. looking forward to the next podcast. Sure. Thank you so much. Bye.